সংবিধানের মূলনীতি ৫.১ কমিশন সুপারিশ করছে যে সংবিধানের মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ভৌতবাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক। বাংলাদেশের সমাজের বহুত্ববাদী চরিত্রকে ধারণ করে এমন একটি সংবিধানে যুক্ত করা সমীচীন। সুতরাং কমিশন নিম্নোক্ত বিধান অন্তর্ভুক্তির সুপারিশ করছে। এই যে বহুত্ববাদের যে সংজ্ঞা, সেটাই বলতেছে হলো বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহুজাতি, বহু ধর্মী, বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। আর রাষ্ট্রের মূলনীতি হিসাবে 10-12 এই অনুচ্ছেদগুলো বাদ দেওয়া, মানে যেখানে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র আর জাতীয়তাবাদ, হ্যাঁ, এগুলো বাদ দেওয়ার প্রস্তাব করছে। হ্যাঁ, এটা নিয়ে কে কে বলবেন? প্রথমে কে? আমি একটু পরে থাকি, আমি বলি প্রথমে। হ্যাঁ, একটা হচ্ছে জাতীয়তাবাদের নামে যা বলা হয়েছে বাঙালি জাতি, সেইটা আসলে অন্যদেরকে এক্সক্লুড করছে, এ ব্যাপারে কোনো প্রশ্ন নাই। কিন্তু হিস্টোরিক্যালি যখন আমরা এই সংগ্রামটা করি, 1971-এর যুদ্ধটা করি, তখন কিন্তু জাতীয়তাবাদের প্রশ্নটাই কিন্তু প্রধান ছিল। পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালি জাতির মুক্তির প্রসঙ্গটা প্রধান ছিল। সেই হিসাবে হয়তো 50 বছর আগে এসছে, তার ভিতরে এটা অন্যদের এক্সক্লুড করার বিষয় আছে। এখন যখন আমরা এটাকে আবার মানে নতুন করে করছি, আমার মনে হয় সেখানে এইভাবে বাদ না দিয়ে আমরা বলতে পারতাম জাতিসত্তা, বাংলাদেশে বহু জাতির দেশ, এই কথাটা এখানে, এবং সব জাতির সমান অধিকার থাকবে, শুধু বাঙালি না বলে এভাবে যেটা বহুত্বের মধ্যে বলার চেষ্টা করছে, কিন্তু আসলে অযথা বিতর্ক করার দরকার ছিল না আমাদের। আমরা ওইটারেই একটু চেঞ্জ করে বলতে পারতাম। 2 হচ্ছে সেকুলারিজম এবং প্লুরালিজম কিন্তু এক না। সেকুলারিজমের মধ্যে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক অবস্থান ছিল, রাষ্ট্র কোনো ধর্মকে প্যাট্রোনাইজ করবে না, এবং রাষ্ট্র পলিটিক্যালি ধর্মের যে ব্যবহার আগের গুলি দেখেন সেইটাকে প্যাট্রোনাইজ করেছে না। এবং এই জিনিসটা গড়ে ওঠারও একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে। ঐতিহাসিক প্রেক্ষিত ছাড়া মনে করার কারণ নাই যে ঠাস করে ঢুকাই দিছে এটা। যেটা হচ্ছে পাকিস্তান যে রাষ্ট্র ছিল, যে ধর্মবাদী রাষ্ট্র, তারা যে ধর্মকে ব্যবহার করে আমাদের শোষণ নির্যাতন করছে, তার বিরুদ্ধে সমগ্র 60-এর দশক থেকে বিশেষত বামেরাই কিন্তু এই সেকুলার প্লুরালিজমের কোশ্চেনটা তারাই কিন্তু প্রমোট করছে। আপনি যদি কতগুলি লেখা দেখেন, বিশেষত তালুকদার মনিরুজ্জামান, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী বাংলাদেশে মারা গেছেন, তার একটা বই আছে রেডিক্যাল পলিটিক্স এন্ড দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ। সেখানে সে কিন্তু ক্লিয়ারলি বলতেছে লেফটদের 2টা অবদান, একটা হচ্ছে সেকুলারিজমের প্রসঙ্গটা বাংলাদেশের পলিটিক্সে নিয়ে আসা, আর একটা হচ্ছে গেরিলা যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব। এই 2টা ধারণা প্রথমত তারাই প্রমোট করছে। তো সেকুলারিজম আসার একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে, এবং এখনো আমার মনে হয় সেটা আছে। হাসিনা লেখছে, আওয়ামী লীগ লেখছে, বুঝলাম, কিন্তু তাদের যে প্রক্রিয়া তারা সংবিধান বানাইছে সেটা একটা পদ্ধতিগত ভুল। কিন্তু সেকুলারিজম কি আওয়ামী লীগের বিষয়? এটা তো ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্যে আমাদের সামনে এসছে। কিংবা গণতন্ত্র তো হাসিনা আওয়ামী লীগ লিখছে, তাই বলে কি আমরা ফেলে দিচ্ছি আজকে? তা তো দিচ্ছি না। কিংবা সমাজতন্ত্র কি আওয়ামী লীগের আবিষ্কার, শেখ মুজিবের আবিষ্কার? তা তো না। কিন্তু এগুলি অনেক সময় পলিটিক্যালি ইনস্ট্রুমেন্টালি ব্যবহার করা হয়েছে, সমাজতন্ত্র লেখা হয়েছে, কিন্তু এটা কখনো কিছু করা হয় নাই, সেইটা আর এক প্রশ্ন। কিন্তু আমি মনে করি যে সেকুলারিজমের বিষয়টা থাকা দরকার, এবং সেটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির যে একটা ধর্মীয় পরিবেশ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সেকুলারিজম বাদ দিয়ে রাষ্ট্র ধর্ম রেখে দেই, তাহলে একটা ভবিষ্যতে একটা প্রশ্ন, কেউ যদি জিতে এরা বলতে পারে বাংলাদেশের যত আইন কানুন আছে এটা রাষ্ট্র ধর্মের সাথে সংগতিপূর্ণ না, এগুলি বাতিল, এবং রাষ্ট্র ধর্মের সাথে সংগতিপূর্ণ শরিয়া আইন তৈরি করতে হবে। কিছুই করা লাগবে না, বিপ্লব করা লাগবে না, কিছুই করা লাগবে না, খালি ক্ষমতায় গেলেই তারা এই সংবিধানের ভিত্তিতেই তারা সেটা করতে পারবে। সো ইট ইজ এ চেক, আমাদের জন্য এটা চেক। আর একটা দেখেন, এই যে দাবিটা, আমি সরি 1 মিনিট, আমি একটু খুলে নেই। এই দাবিটার মধ্যে ভেদ কতগুলো অবস্থান আছে দেখেন। এখানে বলা হচ্ছে যে 1 মিনিট, সকল সম্প্রদায়ের সহ অবস্থান, যথাযথ মর্যাদা। যথাযথ মর্যাদা বেগ কথা,
আমি একদম কইলাম যে হ্যাঁ তোমার মর্যাদা আমি এইটা দিলাম, এইটাই যথাযথ মর্যাদা। হুম দিজ আর দ্য ভেগ থিং। কিন্তু সেকুলারিজমের রিপ্লেসমেন্ট কিন্তু এই বহুত্ববাদ কথাটা করে না। অতএব আমি মনে করি যে সেকুলারিজমটা থাকা উচিত। আর যদি বাদ দিতে হয় কোনো প্রসঙ্গে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, ইসলাম যে কথাটা আপনার রাষ্ট্রধর্ম ঢুকে গেছে, এটা আপনার মানে নীতিগতভাবে যাই মনে করেন, রাজনৈতিক বাস্তবতা আছে কিনা বাদ দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা, আমি মনে করি নাই। অতএব রাষ্ট্রধর্ম আপনি বাংলাদেশের সংবিধান থেকে বাদ দিতে পারছেন না। নীতিগতভাবে যাই মনে করেন সেটা অন্য প্রসঙ্গ। তাইলে আপনি হুট করে ওইটা রেখে এটা বাদ দেওয়ার আপনার দরকারটা কি? আসলে আমরা তো এই যে মোল্লারা কিংবা ধর্মীয় ফ্যাসিবাদীরা যে প্রসঙ্গগুলি নিয়ে আমাদের ঘিরে ফেলছে, যে মনের দিক থেকে মনস্তাত্ত্বিক চাপটা তৈরি করছে, এইটা তার সারেন্ডার করে ফেলাইছে এখানে এসে এই কমিশন। এই হ্যাঁ, কে বলবে? আমি বলবো। বর্ণালী বলবেন? হ্যাঁ বলতে পারি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম হচ্ছে 5-1 যেটা সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ, গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক, এটা তো স্ট্রেট ফরওয়ার্ড। 5-2 আমি বেশ কয়েকটা জায়গায় আমি প্রবলেম্যাটিক এলিমেন্ট দেখতেছি, এবং অতিরিক্ত তেনা পেঁচানোর পিছনে কয়েক ধরনের ট্রুলি কয়েক ধরনের কি বলবো, অলমোস্ট কোনো একটা সম্প্রদায়ের হেজেমনিতে ইউজড হয়ে যাওয়ার এক ধরনের একটা অভ্যস্ততার নজির পাইতেছি। একটা হচ্ছে, যখন আমি বলতেছি বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহুজাতি, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, সেখানে বলার পরে আমি আবার একটা লম্বা ক্লজ অ্যাড করতেছি, যেখানে আমি বলতেছি যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। প্রথম কথা হইতেছে, সংবিধানের কি দায়িত্ব আমার সহাবস্থান নিশ্চিত করা? মানে আমি কার সাথে কার সহিত আমি অবস্থান করব, সেই মানে সাম্প্রদায়িক পয়েন্ট অফ ভিউ থেকে আমি কোন সম্প্রদায়ের প্রতিনিধির সাথে এক ভূমিতে, এক ঘরে, এক প্লেনে, এক প্ল্যাটফর্মে অবস্থান করব, সেটা সংবিধান কি আসলে সংবিধানের মাথা ব্যথার মধ্যে পড়ে কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সংবিধানের চিন্তা থাকবে সাংবিধানিক মর্যাদা নিয়ে, যথাযথ, যথার্থ, মানে কোনটা যথার্থ কার জন্য সেটা কিভাবে নির্ধারিত হবে। যখন আমি সহাবস্থান বলতেছি, আমি তার সাথে অনুপ্রাস রেখে কেন বলতে পারতেছি না সকল সম্প্রদায়ের সহাবস্থান ও সমান মর্যাদা নিশ্চিত করা হবে? আমি সমান না বলে যথাযথ কেন বলতেছি? এখানে আমি আসলে এক ধরনের তেনা পেঁচানো মার্কা প্রবলেম দেখতেছি, এবং আমার একেবারে এই ফ্রেজটা পছন্দ হয় নাই। এবং বেশ শক্তপোক্ত ভাবে আমি বলতেছি, এবং আমি আন্দোলনের পরের বিভিন্ন এই ঘাত প্রতিঘাত এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে যে মানে যেটা ভাই বললেন যে আমাদের এক ধরনের স্পিরিট মেরে ফেলার যে বিষয়টা, সেই স্পিরিট মেরে ফেলার প্রসেসের মধ্যে থাকতে থাকতে না, মানে আমি বলি, হাসতে হাসতেই বলি যে আমি কখনো ভাবি নাই যে আমাকে আসলে আমার বাপদাদার ধর্মের রিপ্রেজেন্টেটিভ হইতে হবে, আই হ্যাভ টু বি আ মুখপাত্র। কিন্তু আমার সেটা হইতেছে, এটা আমার পছন্দ হইতেছে না, কিন্তু বলতে হইতেছে যে আসলে সম্ভবত আমার পারিবারিক বা আমার গোত্র বা আমার সম্প্রদায়ের ধর্মীয় আইডেন্টিটির কারণেই আমার হয়তো এটা আমার কাছে আরো কম অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে। আমি নিজে মনে হচ্ছে যে আমি আক্রান্ত বোধ করতেছি, যে আমাকে যথাযথ বলার কে, মানে যথাযথ মর্যাদা তো আমি চাই না রাষ্ট্রের কাছ থেকে, আমি রাষ্ট্রের কাছ থেকে সমান মর্যাদা চাই। ওইটা একটা বিরাট বড় ফ্ল্যাগ আমার জন্য, রেড ফ্ল্যাগ। সেকুলারিজম বাদ দেওয়া বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই এখানে, কিন্তু কেন বহুত্ববাদী বিষয়টাকে সামনে আনা হইতেছে সেটার একটা 5-2টা বেশ লম্বা করা হয়েছে, কিন্তু রাষ্ট্রের মূলনীতি থেকে এটা বাদ দিয়ে এটা সুপারিশ করছি, সেই জায়গায় কিন্তু কেন ওই জিনিসগুলো বাদ দেওয়া হইলো সেটার ব্যাখ্যাটা আসে নাই। হয়তো আসবে, হয়তো আসবে না, জানি না। যদি আসে তাহলে কি আসবে সেটা দেখার জন্য আমি ওপেন মাইন্ডে অপেক্ষা করতেছি। ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার আমি পক্ষে ছিলাম না, মাঝে কিছুটা নিউট্রাল গ্রাউন্ডে আসছিলাম, মনে হয়েছিল যে বহুত্ববাদ দিয়ে আসলে ওটাকে
ক্যাপচার করা যাচ্ছে, কিন্তু না, আসলে বহুত্ববাদ দিয়ে ক্যাপচার করা যাচ্ছে না। ধর্মনিরপেক্ষতা আর বহুত্ববাদ একেবারেই আলাদা দুটো বিষয়। আমি যদি ইংরেজি শব্দে যাই, সেকুলারিজম মানে সকল ধর্মকে আমি সমান অধিকার দিচ্ছি, সেটা নয়, সেটা একটা প্রায়োগিক অর্থ থাকতে পারে। তো সেকুলারিজমের মূলে হচ্ছে গিয়ে রাষ্ট্রের সাথে ধর্মের বিযুক্তি। অতএব রাষ্ট্রের যে একটা রাষ্ট্রের যে শক্তির জায়গা, রাষ্ট্রের যে স্পিরিট, সেটার সাথে আমার গির্জা, আমার মসজিদ, আমার মন্দিরের কোনো সম্পর্ক থাকবে না। তার বিপরীতে রাষ্ট্র দাঁড়াচ্ছে। ইট ইজ অ্যান অপোজিং ফোর্স, it is not an enabling force, and it is not letting another enabling or gatekeeping force to decide the course of it. সেটাই হচ্ছে সেকুলারিজম। এখন এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা হয়তো ওই মুহূর্তে, যে সময় 72 সংবিধান লেখা হয়েছে, সেই সময় আমরা এর থেকে বেটার শব্দ পাই নাই। আমরা ধর্মনিরপেক্ষতা টাইপের একটা লিমিটিং, ব্যবহারিক এবং প্রায়োগিক অর্থে লিমিটেড একটা শব্দ দিয়ে সেই সেকুলারিজমকে প্রতিস্থাপন করছি। সেকুলারিজমের কি কি অর্থ হইতে পারে, আমি বিভিন্ন ডিকশনারি, সেটা ওই কলকাতার চলন্তিকা থেকে শুরু করে আমাদের বাংলা একাডেমি ডিকশনারি পর্যন্ত ঘেটে কয়েকটা দেখলাম। এর মধ্যে একটা পড়ছিলাম ইহবাদ, ইহ জাগতিকতা, ইহবাদ মানে ইহ বলতে যেটা আমরা বুঝি যে মেটেরিয়াল, ওয়ার্ল্ডলি। হ্যাঁ, সো ইহবাদ হয়তো, আমি জানি না, ইহবাদ এখন শুনলে আমরা যেরকম জনগণতান্ত্রিক নিয়ে একটু আপত্তি করলাম, সেরকম আপত্তি হয়তো হইতে পারে, ইট মাইট সাউন্ড আ বিট উইয়ার্ড, কিন্তু ইন এসেন্স ওইটাই কিন্তু সেকুলারিজম। সেকুলারিজম হ্যাজ নাথিং টু ডু উইথ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই সমান। ওইটা এটার একটা প্রায়োগিক জায়গা, কিন্তু রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এটার স্টেটমেন্ট ছিল সেকুলারিজম, এবং সেটাকে অফিসিয়েট করছিল আমাদের সংবিধানের মূলনীতি। এবং এর একটা ঐতিহাসিক ভিত্তি অবশ্যই আছে, ঐতিহাসিক সত্য আছে এর পিছনে। এবং মানে আমাদের পাকিস্তান আমলের যে বিভাজনের যে জায়গাটা, সেটা আসলেই ফল্ট লাইন ওয়াজ রিলিজিয়ন, এবং সেখান থেকে যে আমরা ধর্মনিরপেক্ষতায় আসছি, সেটার একটা জার্নি আছে। এটা চাপায় দেওয়া সত্য না, আমাদের চাপায় দেওয়া মূলনীতি ছিল না। এর মধ্যে আসলে কোনো একটা জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করার একটা স্পিরিট ছিল। অতএব আমি আসলে সেকুলারিজমকে ভিলিফাই করার যে প্রবণতা, সেই প্রবণতাটাকে আমি কোনোভাবে স্বস্তিকর জায়গা থেকে দেখতে পারি না। এইটা হচ্ছে আমার অভিমত। আমি বলবো, এটা হচ্ছে যে আসলে মুজিববাদ শব্দটার বিশ্লেষণ করতে গিয়ে এই সবসময় আনা হয়েছে ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র। মুজিববাদ বলতে এইরকম শেখ মুজিব বলেছে, এখন উনি বলেছেন বলেই, বা শেখ মুজিবের ভক্তরা বলেছে, এখন ওনারা বলেছেন বলেই মুজিববাদ অর্থ ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, এটা মেনে নেওয়াটা একটু তাত্ত্বিকভাবেও অ্যাকচুয়ালি খুবই কষ্টকর। আর ব্যক্তিগতভাবে আমি তো এটা কখনোই অ্যাকসেপ্ট করতে পারিনি। তো সুতরাং ধর্ম নিরপেক্ষতা বিষয়টা আসলে ইহলৌকিকতা, ইহলৌকিকতা সবসময় ছিল। এখন আমাদের এর বাইরে যাওয়ার অর্থ হচ্ছে যে আসলে আমরা রাজনৈতিকভাবে একটা বিশেষ শক্তিকে কিন্তু স্টাবলিশড করছি। আপনি যদি জামাতে ইসলামের বা ইসলামিক দলগুলোর, এখন কিছু কিছু ইসলামিক দলগুলোর এখনকার বক্তব্য দেখেন, ওরা কিন্তু এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের পাশে ওই বহুত্ববাদ গণতন্ত্রকে এক ধরনের ওদের দৃষ্টিকোণ থেকে অ্যানালাইসিস করে বক্তব্য দিচ্ছে। জামাতের আমির বলছে যে মেয়েরা যে কোনো পোশাক পরুক, চাকরি করুক, ইত্যাদি ইত্যাদি। তো এই যে কথাগুলো, মনে হচ্ছিল যে ওরা এক ধরনের প্রোগ্রেসিভ রাজনীতি করছে। হ্যাঁ, বাংলাদেশ কমিউনিস্ট জামাতে ইসলাম, এই জাতীয় নাম, ওরা কমিউনিস্ট শব্দটাকে অ্যাড করে ফেলছে। তো সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যে এই ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র না, ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়াটা হচ্ছে যে আসলে আমাদের এক ধরনের ফিলোসফিক্যালি ডিগ্রেডেশন, মানে জাতীয়ভাবে এটা খুবই আপত্তিকর। আমি আর একটা ইনফরমেশন দিই আপনার, যেমন ভারতে বিজেপির একটা মূল প্রচারণা কিন্তু এই সেকুলারিজমের প্রতি, এবং এমনকি তারা মানে সংবিধান সংশোধন করার একটা চেষ্টায় ছিল ব্যাপক মেজরিটি পাইলে। সো সেকুলারিজম মূলত আক্রমণের জায়গা হচ্ছে এই রিলিজিয়াস ফোর্সের দিক থেকে, তারা এটারে ফেলে দিতে চায়।
আচ্ছা, আমি বলবো, কে? আমি তন্ময়। তো আমার এই তিনটা পয়েন্টে মনে হচ্ছে যে আমি প্রথমত বর্ণালীর সাথে একদম একমত। যথাযথ মর্যাদা, এটার কোনো মানেই হয় না। প্রপার, আমি আগেই বলেছিলাম, সমমর্যাদা হতে হবে এই জায়গাতে। তার আগে আমি 5.1 যে অনুচ্ছেদ যদি এভাবে থাকে সেই জায়গায় যাই, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হোক। এর আগে আমরা যেটা সমস্যা দেখেছি যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এটার মানে কি, এটার কোনো ডেফিনেশন ছিল না কিন্তু এর ভিতরে 72-এর সংবিধানে, যেটা তার বলতে কি বোঝাচ্ছে। পরে হচ্ছে যে শেখ মুজিবের ব্যাখ্যাটা এসছে আর পরে এটা নিয়ে তাকে ইন্টারভিউ দিতে হয়েছে যে এটা বলতে কি বুঝিয়েছেন। তো এখানে আবার সাম্য বলতে কি বোঝায়, মানবিক মর্যাদা জিনিসটা আসলে কি, সেটার তার সংক্ষিপ্ত রাষ্ট্রবৈজ্ঞানিক ব্যাখ্যা আমার বা সংজ্ঞাটা দরকার আছে এখানে। সামাজিক সুবিচার বলতে তারা কি কি পড়বে সেটা একটা বিষয়, সেটা আমার কাছে এখানে মনে হচ্ছে মিসিং। সংজ্ঞাগুলো করে গেলে সবচেয়ে আরো বেশি প্রিসাইজ হয়, আর কারণ ইস্যুর ভিত্তিতে আইন তৈরি হয় সেই জায়গায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বহুত্ববাদী। এই শব্দটা আমি যেটা খেয়াল করলাম, এটা সমাজের লিবারেল এবং কনজারভেটিভ দুই জায়গা থেকেই সমালোচিত হচ্ছে। লিবারেল জায়গাটা যেটা আপনারা বললেন যে এর মাধ্যম দিয়ে ধর্মনিরপেক্ষতাকে পরিপূর্ণভাবে কাভার দেওয়া যায় কিনা সেটা বিষয় আছে। আর ইসলামিস্টের জায়গা থেকে যেমন মিস্টার আহমদুল্লাহ উনি বলছেন যে এটা খুবই কনফিউজিং শব্দ, মানে এর মাধ্যম দিয়ে তাহলে কি হচ্ছে যে নাস্তিকরা এই সমাজে থাকবে কিনা, এরকম একটা ডিসকাশন উনি আনার চেষ্টা করছেন এবং তার খুব শিওরলি এই শব্দটাকে পিক করবো। মানে এমন একটা শব্দ যেটা দুই অংশের কোনো জায়গা থেকে অ্যাকসেপ্টেড হয়নি, একটা মধ্যপন্থা জায়গা নেওয়ার ইচ্ছা আছে। কিন্তু আমার মনে হয় এই শব্দ দিয়ে কিছুটা ইয়ে করা যায়। মানে আমি যেটা বুঝি বহুত্ববাদী বলতে দেখায় বোঝাচ্ছে মানে এই যে বিভিন্ন অংশগুলো সমাজের মধ্যে যারা আছে, বাঙালি থেকে শুরু করে পাহাড়ি, মানে সরি আদিবাসী, এবং তাদের একটা অংশ থাকবে এবং হচ্ছে যে যারা পিসফুল কোএক্সিস্টেন্স থাকবে, শান্তিপূর্ণ সহাবস্থান, এবং তারা একটা বৃহত্তর সমাজের অংশ হিসেবে কাজ করবে। এইভাবে যদি বোঝায় সেটা একটা ঠিক আছে, কিন্তু বহুত্ববাদের পরিষ্কার সংজ্ঞা এটা দিয়ে আমরা এইটা আমাদের নাগরিকদের ধর্মে আস্থা রাখা অথবা না রাখার যে অধিকার সেটাকে প্রোটেক্ট করে কিনা সেটা জানার দরকার আছে। আর এখানে সমমর্যাদা রাখার দরকার আছে, বহুভাষীর ক্ষেত্রেও তাই। এটুকু আমি অ্যাড করবো। আচ্ছা, আমি বলি তাহলে এবার, নাকি ফারুক ভাই বলবেন আগে? ফারুক ভাইয়ের কথা শোনা যায় না। আমার তো মিউট করা ছিল। আমি একটু বলি নাকি শান্ত তুমি বলবা? হ্যাঁ, আপনি বলেন তাহলে। আমি একটু ছোট করে বলি, শান্ত বেশি পড়াশোনা আছে এগুলোর উপরে, আমি যেটুকু বুঝছি আমি বলি। প্রথম কথা হচ্ছে যে এটা খুব পরিষ্কার হওয়া উচিত, সংবিধানের মূলনীতি বলতে যে মূলনীতিগুলোর কথা বলি, এগুলি কিন্তু হচ্ছে কতগুলি কথার কথা, এগুলি হচ্ছে একটা মলাট, এগুলি হচ্ছে সংবিধানের কতগুলি অলংকার। যদিও এর একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে, যে একটা নির্দিষ্ট সংবিধানে এই মলাট বা কভারে বা এই অলংকার হিসেবে যে শব্দ বা বাক্যগুলি যুক্ত করা হয় মূলনীতি হিসেবে, হ্যাঁ, তার একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে, এটা আমি একমত পোষণ করি। কিন্তু যেই থিমটা এটার মাধ্যমে তুলে ধরা হচ্ছে, তার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু সংবিধানের মানে মৌলিক মূলনীতি কিন্তু আপনি আইনগতভাবে কার্যকর করতে পারবেন না, কোনো কোর্টের মাধ্যমে যে এটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, আইনের কোনো আশ্রয় নিতে পারবেন না। এটার কোনো লঙ্ঘন যদি আপনার চোখে বা ধরা পড়ে, বা আপনি এর কোনো লঙ্ঘন যদি আপনার সম্বন্ধে আপনার পজিশন থাকে, তাহলে আপনি কোনো আদালতের আইনের আশ্রয় নিতে পারবেন না। যেখান থেকে আপনি আইনের আশ্রয় নিতে পারবেন, অর্থাৎ এই মূলনীতিকে আপনার একসাথে রিড করতে হবে মৌলিক অধিকারের সঙ্গে মিলায়। যেমন এই ধর্মের প্রশ্নে বা এই যে সেকুলারিজমের প্রশ্নে আমার অভিমত হচ্ছে, বাংলাদেশ কখনোই সেকুলারিজমকে গ্রহণ করেনি। বাংলাদেশে কনস্টিটিউশনে যে সেকুলারিজম ছিল, যেই বর্ণালী সাহা যেই সেকুলারিজমের ডেফিনেশনের কথা বলছিলেন, ওটাই কিন্তু যথার্থ সেকুলারিজমের ডেফিনেশন, যে ইহ জাগতিকতা,
মানে যদি বাংলায় বলি। এবং উনি যথার্থই বলছিলেন যে স্টেটকে ধর্ম থেকে সম্পূর্ণ বিযুক্ত করা, এটি হচ্ছে সেকুলারিজম, হুইচ ইজ অ্যাবসার্ড। দুনিয়ার কোনো এই পশ্চিমা দেশগুলো তো আমরা পাই না। এই যে সেকুলারিজমের নিয়ে যে এই যে বিতর্ক, এই বিতর্কের কারণটাই হচ্ছে এইটা। এই সেকুলারিজম যে এই তত্ত্বের যারা উদ্ভাবক, যে ইউরোপের রেনেসাঁ থেকে এই সেকুলারিজমের তত্ত্ব আসছে, যেমন আমি ব্রিটেনে বসবাস করি, ব্রিটেনের চার্চ অফ ইংল্যান্ড স্টেটের একটা পার্ট, অথচ ব্রিটেনে আমি কিন্তু ফুললি এনজয় করি একটা সেকুলার স্টেটের এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাকে কোনোভাবে ডিসক্রিমিনেট করা হয় না। আমি কিভাবে এটা এনজয় করি, ইউরোপিয়ান হিউম্যান রাইটস লর আন্ডারে কিন্তু আমি এটা এনজয় করি। অর্থাৎ এখানে ব্রিটেনে বসবাসকারী সমস্ত জাতি ভাষার মানুষেরা এবং স্টেট মানে কোনো রিলিজিয়নের ব্যাপারে যে হস্তক্ষেপ করে না, যদিও চার্চ অফ ইংল্যান্ড স্টেটের পার্ট, কিন্তু তারপরে আমি এটা এনজয় করি এর কারণে। ফলে প্রত্যেকটা দেশের একটা স্পেসিফিক হিস্ট্রি আছে। আবার ফ্রান্সের ডিফারেন্ট। ফ্রান্সে কিন্তু একেবারে অফিসিয়ালি সেকুলারিজম কনস্টিটিউশনের পার্ট, এবং সেখানে এর ইন্টারপ্রিটেশন এক। কিন্তু ওখানেও কিন্তু এখন বিতর্ক আছে। যখন হিজাব টিজাব নিয়ে যখন ফরাসি সরকার হস্তক্ষেপ করছে এবং নানান রকম বিতর্কের মধ্যে জড়াইছে, তখন কিন্তু এই জায়গাগুলি আসছে। দেখা গেছে যে আসলে স্টেট ওইভাবে ধর্ম থেকে বিজয়, তারা কিন্তু আসলে ইন দি মেইন ক্রিশ্চিয়ান কান্ট্রি। সমস্ত ইউরোপিয়ান দেশগুলি কেন একে তুরস্ককে ইউনিয়নে অন্তর্ভুক্ত করে না? তাদের পরিষ্কার পজিশন হচ্ছে দিস ইজ এ ক্রিশ্চিয়ান, তারা ক্রিশ্চিয়ান মূল্যবোধের দেশ। ফলে এই সেকুলারিজমের ডিবেট এটা না করলে কিন্তু আমরা আমার ফ্যাসিনেশন 100%, 100 কি 1000% আমি সেকুলারিজমের পক্ষে, 1000% আমি বাংলাদেশের কনস্টিটিউশনে সেকুলারিজম থাকুক এটার পক্ষে। বাট হোয়াট ইজ দ্য রিয়েলিটি? রিয়েলিটি হচ্ছে এই বাংলাদেশের সংবিধানে যে সেকুলারিজম, সেই সেকুলারিজমের অর্থ হচ্ছে সমস্ত ধর্মকে সমানভাবে পৃষ্ঠপোষকতা করা, রাষ্ট্রকে ধর্ম থেকে বিযুক্ত করা না, বরং সমস্ত ধর্মকে সমান পৃষ্ঠপোষকতা করা। যেই পৃষ্ঠপোষকতা করার কারণেই বাংলাদেশে এই যে সাম্প্রদায়িক যে অপশক্তির কথা আমরা বলছি, সেই অপশক্তির উত্থান। ফলে সেকুলারিজমের সেই চর্চা হয়নি। এখন বাংলাদেশের সংবিধানে ওই মানে সেকুলারিজমকে যেভাবেই করুক না কেন, কিন্তু বাংলাদেশে সমস্ত নাগরিক যে আইনের চোখে সমান এবং ধর্মের কারণে যে রাষ্ট্র কারোর সঙ্গে বৈষম্য করতে পারবে না, তার ইনস্ট্রুমেন্টটা হচ্ছে কিন্তু সংবিধানের আর্টিকেল 27 and 28। আপনি 27 এবং 28 কে বাদ দিয়ে এই যে আজকে বহুত্ববাদ বলতে যে যা বলা হচ্ছে, এবং তার থেকে আপনার মধ্যে যে আশঙ্কা তৈরি হচ্ছে, এই আশঙ্কা আমার মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু এইটার সেফগার্ড গ্যারান্টি হচ্ছে আর্টিকেল 27 এবং 28। আর্টিকেল 27, 28 হচ্ছে আপনার এনফোর্সেবল। আপনি আপনি আদালতে এটা নিয়ে লড়াই করতে পারবেন, কারণ ওখানেই বলা হচ্ছে আইনের চোখে সমস্ত নাগরিক সমান এবং ধর্মের কারণে কোনো রকম বৈষম্য করা যাবে না। এই যে ধর্মের ভিত্তিতে যে বৈষম্য করা যায়, মানে কোনো সেগ্রিগেশন করতে পারবেন না আপনি। কোনো স্কুল কলেজকে বলতে পারবেন না যে এইখানে শুধুমাত্র মুসলমানরা পড়বে, এখানে শুধু হিন্দুরা পড়বে, এখানে হিন্দুরা যেতে পারবে না, এখানে মুসলমানরা যেতে পারবে না। এই ধরনের সেগ্রিগেশন আপনি করতে পারবেন না। ফলে এখানে যেভাবে কম্পোজ করা হয়েছে, আমি তার আগে আরেকটা কথা বলি, মানে আমার কথাটা একটু বড় হয়ে যাচ্ছে কিনা। প্রত্যেকটা একটা মানে পলিটিক্যাল পার্সপেক্টিভ আছে যে যখন গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা নিয়ে যে মানে 4 মূলনীতি, এই যে 4 মূলনীতি, এই ফ্রেজটা এবং এই শব্দটার পেছনেই কিন্তু মানে আওয়ামী লীগের যে হেজিমনি স্টাবলিশ করা বাংলাদেশের রাজনীতিতে, তার একটা ইডিওলজিক্যাল টুল হিসেবে কিন্তু সে এইটাকে ব্যবহার করছে। আমি কতগুলি উদাহরণ দৃষ্টান্ত দিই। প্রথমত যে এই 4 মূলনীতি প্রবক্তা প্রণয়ন হওয়ার প্রক্রিয়া কিন্তু কোনো একটা বাংলাদেশের মানে সর্বদলীয় আন্দোলনের মধ্যে দিয়ে বা এর মধ্যে দিয়ে আসেনি, কিন্তু আওয়ামী লীগের ইন্ট্রোডাকশন, এবং ওটাকেই শেখ মুজিব মানদণ্ড দাঁড় করাইছে বাংলাদেশে কে রাজনীতি করতে পারবে কি পারবে না। কবে? 21শে জুলাই শেখ মুজিব এটা পরিষ্কার দিছে। আপনি বাংলাদেশের যখন সংবিধানের 4th সংশোধনী নিয়ে আসা হয় 1975 সালের জানুয়ারিতে, শেখ মুজিবের ভাষণটা পড়েন। সেখানে তিনি পরিষ্কার বলছেন ওই 4 মূলনীতি, যে এই 4 মূলনীতিকে বাস্তবায়ন করার জন্যই
তিনি বলছেন যে হ্যাঁ আমরা মানে ওয়ান পার্টি আনছি, মানে চতুর্থ সংশোধনী করছি, কিন্তু এখানে গণতন্ত্র আছে। কি গণতন্ত্র? এটা শোষিতের গণতন্ত্র। অর্থাৎ আপনি ভোট দিতে পারবেন কিন্তু একটা পার্টি করতে পারবেন, ফলে গণতন্ত্র এখানে আছে। এবং ওই কথা ওই হচ্ছে তার গণতন্ত্রের ডেফিনেশন। এবং বলছে যে এটা একটা শোষণমুক্ত সমাজ করা হবে, এই জন্য সমাজতন্ত্র করতে হবে, এই জন্য সমস্ত এদেরকে এ করার জন্যই সে এটা আনতেছে। ফলে ওই তার সমাজতন্ত্র, তার ধর্মনিরপেক্ষতা, তার জাতীয়তাবাদ মানে তো রেসিস্ট বাঙালি জাতীয়তাবাদ, এটা নিয়ে তো আর কোনো বিতর্ক অবকাশ নেই। সেটা সে ওই পার্লামেন্টও বলতেছে যে সবাই আমরা বাঙালি জাতীয়তাবাদ দিতে হয়েছে। এবং এই ভাষায় বলতেছে পার্লামেন্টের বক্তৃতায় যে আমরা লড়াই করে, মুক্তিযুদ্ধ করে, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করছি। এই দেশে অন্য কেউ রাজনীতি করতে পারবে কি পারবে না এটা আমরাই ঠিক করবো। দুনিয়ার কোনো দেশেই বিপ্লবের পরে যারা বিপ্লবী শক্তি জয়যুক্ত হয় তারা অন্যদেরকে রাজনীতি করতে দেয় না। এই ডাক দিয়ে শেখ মুজিব এই চতুর্থ সংশোধনীতে গেছে 1975 সালে জানুয়ারিতে। ফেব্রুয়ারি মাসে বাকশালে যে মানে চতুর্থ সংশোধনীতে যেই ডিগ্রি ক্ষমতা দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে, সেই ক্ষমতা বলে তিনি যে প্রথম আদেশটা জারি করছেন, আদেশ নম্বর 1, সেই আদেশ নম্বর 1টা পড়েন। সেখানেও সে বলতেছে যে এই গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ সমাজের 4 মূলনীতি বাস্তবায়ন করার জন্যই বাকশাল গঠন করা হলো। ফলে বাংলাদেশের হিস্ট্রিতে এই 4 মূলনীতি এবং বাকশাল সিনোনিম হয়ে গেছে, একাত্ম হয়ে গেছে। ফলে এই টক্সিক পরিস্থিতি থেকে আমাদের বেরোনোর জন্যই আই থিঙ্ক উই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে ওর নিজস্ব একটা ডেফিনেশন আছে ওই প্রত্যেকটা 4টা শব্দেরই। আবার আমরা প্রোগ্রেসিভরা তো অন্যভাবে পারসিভ করি, হ্যাঁ, যে সমাজতন্ত্র বলতে আমার কাছে তো অন্য সমাজতন্ত্রের ধারণা, কিন্তু ওর সমাজতন্ত্রের ধারণা কি ও ওখানে বলতেছে সেটা। তাহলে এই জায়গায় যে সিনোনিম হয়ে গেছে, আমি মনে করি যে বাংলাদেশের এখন যে সাংবিধান, এবং আবার মোস্ট ইম্পর্টেন্টলি 2011 সালে শেখ হাসিনা যখন আবার পঞ্চদশ সংশোধনী করলো, তখন কিন্তু আবার সেই 4 মূলনীতিকে সে রিএস্টাবলিশ করলো একেবারে অ্যাজ ইট ওয়াজ ইন দি অরিজিনাল 72 কনস্টিটিউশন। সো একটা ফ্যাসিস্ট একদলীয় শাসন জারি করার জন্য ওই 4 মূলনীতির কথা বলতেছে। আবার হাসিনা যখন ফ্যাসিবাদ রিজন এস্টাবলিশ করতেছে, তখনও কিন্তু আবার ওই 4 মূলনীতিকে নিয়ে আসছে। তো আমি মনে করি পলিটিক্যালি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু এটা আইডেন্টিফাইড হয়ে গেছে যে এই 4 মূলনীতিকে আপনি অ্যাজ ইট ওয়াজ ওল্ড ফর্মে আপনি এই সংবিধানে আর জায়গা দিতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আমি মাস্টারের সাথে একমত, বা প্রণালীর সাথে আমি একমত যে আই এম ইন ফেভার অফ সেকুলারিজম, বা স্বপন ভাইয়ের সাথে আমি একমত যে আমি কিন্তু ইন ফেভার অফ সেকুলারিজমটাকে মানে সংবিধানে আনার জন্য যে রাজনৈতিক সামাজিক শক্তি যদি আমি মোবিলাইজ করতে পারি, অবশ্যই আমি এই দাবিটা রাখবো, যে কারণ ওটার একটা রাজনৈতিক আদর্শ তাৎপর্য আছে। কিন্তু ওই তাৎপর্যকে কোনোভাবে মানে ডিস্টর্ট করা বা ইত্যাদি করার ক্ষেত্রে কিন্তু আমাকে মানে গার্ডেড থাকতে হবে। কিন্তু আমি সেকুলারিজমকে আনার পক্ষে। কিন্তু আমি বহুত্ববাদ বলতে যে কথাগুলি বলা হচ্ছে এখানে, এটার মধ্যে কিন্তু আমি আবার বলি যে একটুখানি আমি কিন্তু প্রোগ্রেস দেখি। প্রোগ্রেস কোনতে দেখি? এখন যে ভয়টা আমাদের যে এটা একটা ইসলামিক দেশ হিসেবে মানে আসতে পারে, কিন্তু আমি দেখতেছি এখানে গার্ডেড এটা কনস্টিটিউশনে স্বীকার করা হচ্ছে এটা বহু ধর্মের দেশ, বহু ভাষাভাষীর দেশ এবং বহু জাতির দেশ। এই যে বহু জাতি, ধর্ম, ভাষা দেশ হিসেবে এই দেশকে যে স্বীকৃত দেয়া, এটা আই থিঙ্ক ইটস এ প্রোগ্রেস। এর সাথে যদি আমি মানে আর্টিকেল 27, 28 যুক্ত করি, তাহলে কিন্তু আমি সিকিউর ফিল করি যে কোনোভাবেই যেন যদি আইনের শাসন থাকে, যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে এবং আর্টিকেল 27, 28 থাকে, যদি আমরা এই দুটো অ্যাচিভ করতে পারি, তাহলে এই বহুত্ববাদের এই ফ্রেজিং এর মধ্যে যদি আমরা আসতে পারি, আই থিঙ্ক এটা এ বিট প্রোগ্রেস। কিন্তু ডেমোক্রেটিক মুভমেন্টে আমি বাংলাদেশ রাষ্ট্রকে সত্যিকার অর্থে যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলতে যেটা বোঝায়, অর্থাৎ আমাদের দেশের যে শান্ত আন্দোলনের যে অপরিণত কর্মসূচি, তার অংশ হিসেবে মানে সেকুলারিজমকে প্রমোট করার ক্ষেত্রে কিন্তু 110% আমি এটার সঙ্গে সেকুলারিজম আইডিয়া, তার মধ্যে দিয়ে যে মানুষের মধ্যে যে মূল্যবোধ, সংস্কৃতি, রাজনৈতিক ভাবচেতনা, এগুলি গড়ে তোলার জন্য কিন্তু আমি এই আইডিয়াটাকে প্রমোট করার পক্ষে। কিন্তু হোয়াট উই গোয়িং টু অ্যাচিভ থ্রু দিস মানে রিফর্ম, যদি এই রিফর্ম এইভাবে
মানে মানে অ্যাকসেপ্টেড হয়, মানে ভবিষ্যতে যে রাজনৈতিক প্রক্রিয়া এটা কনস্টিটিউশনের সংস্কার হবে বা হবে না জানি না, তাহলে কিন্তু আমি মনে করি ইট ইজ এ বিগ প্রোগ্রেস ইন দ্যাট সেন্স। কিন্তু আমি বর্ণালীর সাথে ওই জায়গায় একমত পোষণ করি, ওই যথাযথ জায়গায় কিন্তু আসলে ওইটাই থাকা উচিত ছিল যে সমান সমস্ত জাতি, ধর্ম, বর্ণের বা ভাষাভাষী মানুষ সমান মর্যাদার অধিকারী হবে। যথাযথ মর্যাদাটা এ বিট কনফিউজিং। আবার এটাও ঠিক যে মূলনীতিতে যে কথাগুলি আমরা বলি এগুলি কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির দায়িত্ব হচ্ছে তাদের প্রোগ্রামের মধ্যে দিয়ে এ করা যে সে কিভাবে আরো কনক্রিটলি এই যে রাষ্ট্রের যে আদর্শ উদ্দেশ্য সেগুলি সে কিভাবে সমাজ জীবনে বাস্তবায়ন করবে। সেই জন্য পলিটিক্যাল পার্টি টু পার্টি ডিফারেন্স থাকবে এবং পিপুল চুজ করবে যে আসলে তুমি কিভাবে এই সমস্ত ভাষাভাষী এবং বিভিন্ন ধর্মের মানুষের সত্যিকারের মর্যাদা, যথার্থ মর্যাদা বা সমান মর্যাদা তার ভিত্তিতে এই রাষ্ট্রটাকে গড়ে তুলবা। তার তোমার পলিটিক্যাল প্রোগ্রাম কি, তার তোমার সামাজিক প্রোগ্রাম কি, তোমার সাংস্কৃতিক প্রোগ্রাম কি, দ্যাটস দি এইগুলিকে ডিফাইন করা কিন্তু রাষ্ট্র সংবিধানের কাজ হওয়া উচিত না, এটা রাষ্ট্রের কাজ হওয়া উচিত না। এইগুলিকে ডিফাইন করার কাজ কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির হওয়া উচিত। এইটুকু আমি বলে বেশি বড় করে বলে ফেললাম কিনা। আচ্ছা, আমি আসলে ডিফার করি সেকুলারিজমের, মানে রাষ্ট্রীয় নীতি হিসাবে সেকুলারিজমকে আমি একটা ভুল নীতি বলেই মনে করি আর কি। হ্যাঁ, মানে এবং সেই জায়গা থেকে আমি যখন বামপন্থী রাজনীতি করছি সেই সময় আমিও অনেক সময় বলতাম যে সেকুলারিজমের একটা ভুল অনুবাদ করছে শেখ মুজিব, ধর্মনিরপেক্ষতা আর ইহজাগিত, মানে অ্যাজ ইফ আমাদের ধারণা বা বক্তব্যের জায়গাটা ছিল যে সেকুলারিজম বা ইহজাগতিকতা, ইহলৌকিকতা এটা বেটার ধর্মনিরপেক্ষতার জায়গায়। কিন্তু আমি এখন মনে করি যে মানে ধর্মনিরপেক্ষতাটা বেটার ছিল সেকুলারিজমের তুলনায়। কারণ মানে একটা রাষ্ট্র মানে প্রত্যেকটা ধর্মকে সমান মর্যাদা, সমান এবং ধর্মের ভিত্তিতে, শুধু ধর্মের ভিত্তিতে না, যে কোনো জাতি, লিঙ্গ এগুলোর ভিত্তিতে বৈষম্য করবে না, এইটার রাষ্ট্রের একটা মূলনীতি হওয়া দরকার। হ্যাঁ, কিন্তু সেটার জায়গায় যখন এটা মানে ইউরোপিয়ার যে একটা চার্চের যে রাষ্ট্রের উপর দখলদারিত্বর জায়গা ছিল, চার্চের যে প্রভাব, সেটাকে বিযুক্ত করতে গিয়ে সেকুলারিজমের যে ধারণাটা আসছে সেটা আসলে মানে এখন একাডেমিয়া বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশেও, নেদারল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটাকে কিন্তু কাউন্টার করা, ইভেন খোদ ফ্রান্সেও কিন্তু এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। কারণ মানে আমার একটা রাষ্ট্রে যখন ধর্মীয় জনগোষ্ঠী থাকে, ধর্মীয় মানুষজন থাকে, তাহলে সেই রাষ্ট্র চাইলেই মানে ধর্মকে বিযুক্ত করতে পারে না। ধর্মের তার ইভেন একদম ছুটি থেকে শুরু করে ধর্মীয় উৎসব থেকে শুরু করে মানুষ তো ইনভলভ। ফলে কোশ্চেনটা হচ্ছে আমি ধর্মের ভিত্তিতে আমি মানুষকে ডিসক্রিমিনেট করব না, আমি ধর্মের, ফলে আমি সেই জায়গা থেকে মনে করি মানে ইভেন এই সেকুলার এই শব্দটা, যেমন আমরা অনেক নাস্তিকরা আমরা নিজেদেরকে সেকুলার বলি। আমি গুগলও সার্চ দিলাম নেদারল্যান্ডে, সেখানে বলতেছে, এথিস্ট বলতেছে সেকুলার হলো মোর দ্যান 50% আর কি। হ্যাঁ, তো এই আমাদের দেশে সমস্যাটা হয়ে গেছে ধর্মনিরপেক্ষতা, ইংলিশে আমরা রাখছি সেকুলারিজম। এটাকেই মানে প্রচারণাটা ওই সময়টাতে হয়েছে হলো যে এই সেকুলারিজম মানে ধর্মহীনতা। সেটা কিন্তু একভাবে এসেনশিয়ালি মানে এইখানে মূলনীতি হিসাবে ধর্মনিরপেক্ষতা রাখছে জন্যই শেখ মুজিবকে কাউন্টার করে তাকে যখন পরাস্ত করে নতুন রাজনৈতিক শক্তি আসে, তারা কিন্তু মানে ওইটার ওই নীতির কারণেই এই রাষ্ট্রধর্ম বা বিসমিল্লাহ এগুলো যুক্ত করার, হ্যাঁ, পরে এরশাদ রাষ্ট্রধর্ম আনলো, তার আগে ধর্মনিরপেক্ষতা তুলে দিয়ে সেখানে রাখছিল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। এগুলো কিন্তু সেই বাস্তবতাটা কিন্তু তৈরি হয়েছে এবং পাবলিক কিন্তু সেটাকে উইলিংলি ওয়েলকাম করছে। হ্যাঁ, আমরা প্রগতিশীল টাইপের কিছু তারা ওটাকে ইয়ে করলেও সেটার বিরুদ্ধে, যেমন আজকেও আমরা রাষ্ট্রধর্ম এটা সরানোর কথা সরাসরি বলতে পারতেছি না। কেন না পারার কারণ আমরা জানি দেশের বেশিরভাগ মানুষ মানে এটা একবার ঢুকে গেছে, এটা বিরুদ্ধে কথা বলা মানে একটা হলো মৌচাকে ঢিল দেওয়ার মতো। আমি নিজেও আমাদের প্রস্তাবনায় আমরা যদিও ওটা বলছি, কিন্তু এটা নিয়ে আমি খুব বেশি বলতে চাই না, কারণ আমার কাছে মনে হয় যে মন্দের ভালো হিসাবে এখন শেখ হাসিনা যেটা করছে, 2 ক ধারাটা আপনারা যদি পড়েন যে রাষ্ট্রধর্ম ইসলাম, তার পাশে একটা ক্লজ ঢুকাই দিচ্ছে, সেখানে হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্য সকল ধর্মের
সমান মর্যাদা এবং সমান অধিকার নিশ্চিত করা হবে। তো অ্যাজ এ সেন্স আপনি যদি লিঙ্গুইস্টিক্যালি দেখেন, সমান মর্যাদা মিনস তার অন্য সকল ধর্মকেও কিন্তু রাষ্ট্র ধর্মের হিসেবে একভাবে আপনি বলতে পারেন যে বাংলাদেশে আসলে সকল ধর্মই রাষ্ট্র ধর্ম। হ্যাঁ, আর ধর্ম নিরপেক্ষতা আমি বলতেছি সেকুলারিজমের চাইতে ধর্ম নিরপেক্ষতা বেটার। আর ধর্ম নিরপেক্ষতার জায়গায় যদি আমি সেখানে সকল ভাষা, সকল সংস্কৃতি, সকল জাতি সবার জন্যই নিরপেক্ষ একটা রাষ্ট্রর কথা যখন মূলনীতি হিসেবে মানে বহুত্ববাদের যে সংজ্ঞাটা তারা দিচ্ছে, অবশ্যই এখানে যথাযথ, এটা আমি প্রথমেই লালকারীদের দাগ দিচ্ছি, এটা অবশ্যই সমান মর্যাদা হতে পারে। আমার সহাবস্থান থাকলেও কি না থাকলেও সেটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, কিন্তু মানে এখানে সকল জাতি, সকল ধর্ম, সকল ভাষা, সকল সংস্কৃতির মানুষের, সকল মানুষের সমান মর্যাদা এবং কোনো পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। এইটা হলো মূল এসেন্স থাকতে হবে আর কি। হ্যাঁ, এটা মূলনীতি হিসেবে এটা থাকতে হবে। এটা থাকলে এটা আমার কাছে ধর্ম নিরপেক্ষতার চাইতে আমি ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ সকল রেসপেক্টে আমি নিরপেক্ষ আমার রাষ্ট্রকে দেখতে চাই। সেটা যদি বহুত্ববাদী টার্ম দিয়ে রিপ্লেস করা যায়, আমার কাছে বহুত্ববাদ এই টার্মটা অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয় আর কি। হ্যাঁ, আর ফারুক ভাইয়ের একটা ছোট পয়েন্টের সাথে আমি একটু দ্বিমত করি যে মূলনীতি এটা শুধু কথার কথা, আমি সেই হিসাবে দেখি না। আমার কাছে মনে হয় যে মূলনীতি, সংবিধানের যখন মূলনীতি আমি বলতেছি তখন মানে এটার অবশ্যই যে পাঁচটা সেগুলোকে আবার সেটা বলতে কি বোঝায় সেটা তো ওইখানে থাকতে হবে। যেমন আগের চারটা মূলনীতির এসেন্স বা সংজ্ঞায় বলা হয়েছে, যেমন ধর্মনিরপেক্ষতা কাকে বলে সেটা সম্পর্কে 4টা পয়েন্ট বলা হয়েছিল আর কি। সেরকম এখানে এই 5টা মূলনীতি সম্পর্কে তাকে তো সেটা ইয়ে করতে হবে আর কি, বিমূর্তর জায়গায় মূর্ত করতে হবে। কিন্তু এটার গুরুত্বটা এই জায়গায় যে সংবিধানের কোন ধারা এই 5টা এসেন্সের বিরোধাত্মক বা বিপরীত হতে পারবে না। হ্যাঁ, মানে দ্যাট মিনস আমি যখন বলতেছি যে আমার এখানে ধর্মনিরপেক্ষতা আছে, সেখানে তার ব্যাখ্যায় বলা হচ্ছে যে রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দিতে পারবে না। একই সাথে আমি 2-এর পরে যখন বলতেছি রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা কন্ট্রাডিক্ট। তাহলে আমি যখনই বলতেছি সংবিধানের মূলনীতি, এটা সাথে সাথে এনশিওর করতে হবে যে সংবিধানের নট এ সিঙ্গেল ধারা এই মূলনীতির সাথে কন্ট্রাডিক্ট করতে পারে। ফলে এটা শুধু কথার কথা হিসাবে আমি দেখতে রাজি না আর কি। হ্যাঁ, মানে এটা একই সাথে এনশিওর করতে হবে মানে এই 5টা মূলনীতির সাথে, এর এসেন্সের সাথে একটা সিঙ্গেল ধারা সংবিধানের যাতে কন্ট্রাডিক্ট না করে। এই জায়গাটা হলো আমার এই বক্তব্য। আর অন্যান্য যে আমার মনে হয় জাতীয়তাবাদ, এটা এই প্ল্যাটফর্মে মনে হয় আমরা 6 জন এখন যারা আছি, এটা তুলে দেওয়ার ব্যাপারে তো মনে হয় কারো দ্বিমত থাকার কথা না। আর সমাজতন্ত্র আসলে মানে এটা নামে একটা ধর্মতান্ত্রিক দেশ, সেখানে নামে সমাজতন্ত্র রাখাটা এটা একটা মানে থাকার আমি কোনো আসলে বাস্তবতা দেখি না আর কি। তার চাইতে আমি অনেক বেশি আগ্রহী মৌলিক অধিকারে কৃষক শ্রমিকের যদি অধিকার, হ্যাঁ, একদম ন্যূনতম যে অধিকার সেগুলো যদি নিশ্চিত করার জায়গাগুলো থাকে, সেটা অনেক গুরুত্বপূর্ণ আর কি। সেটা মানে আমরা এই 3টা পয়েন্টে যদি এক এক করে অ্যাগ্রি কিনা সেটা যদি সবাই বলেন, তাহলে আমরা একটা পয়েন্টে আসতে পারি আর কি। শেষ। জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু ধর্মনিরপেক্ষতা চলে যাওয়াটা আমার কাছে মনে হয় যে আমরা জাতি, আমাদের মনস্তাত্ত্বিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে আমাদের একটা ডিগ্রেডেশন হবে। এটার একটা ফারুক ভাই যে কথাগুলো বললেন যে সারা ওয়ার্ল্ড ব্যাপী অ্যাকচুয়ালি এখন ধর্ম নিরপেক্ষতা এক ধরনের আদর্শিক ভাবে এটা বাধার সম্মুখীন। এটা রাজনৈতিক কারণে হতে পারে, এটা খুব একটা আশ্চর্য হওয়ার কথা না। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে সমাজটা যদি জনগণ কি চাচ্ছে শুধু ওই হিসাবে চলে, তাহলে কিন্তু সভ্যতা আসতো না। সভ্যতা আসছে কিন্তু আমি জনগণ চাচ্ছে, অধিকাংশ জনগণ কিছু একটা চাচ্ছে, অথচ তার চেয়ে ভালো কিছু আমি দিতে পারছি, তার সাথে আমাদের কন্ট্রাডিকশনের মাধ্যমে। এখন আজকে ধর্মনিরপেক্ষতা যতটাই প্রশ্নের মুখোমুখি হোক না কেন, যেহেতু জানি যে এটাই সকল মানুষকে সমান অধিকার দেবে বা তাদের একটা রাইট রাখবে, ইহলৌকিকতা আনবে, মোর সায়েন্টিফিক হবে তাদের দৃষ্টিভঙ্গি, তাহলে সেই
ইয়েকে প্রয়োজনে কন্ট্রাডিক্টরি হলেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। অন্তত অ্যাটলিস্ট যদি আপনার সংবিধানে সেটা থাকে তখন কিন্তু আপনি প্রচার প্রসারের ব্যাপারটা এগিয়ে নিয়ে আসতে পারবেন। যদি না থাকে আজকে কিন্তু এই যারা ধর্মীয় মৌলবাদী সংগঠনগুলো আছে এটার পুরোটার একটা সুযোগ নেবে। আমি ধর্মনিরপেক্ষতা থাকার পক্ষপাতী। আমি একটু বলবো, জি। একটা হচ্ছে যে জিনিসটা অলরেডি আছে সেটাকে আমরা বাদ দেওয়ার জন্য কেন প্লিট করতেছি। এক উপায়ের ক্ষেত্রে আমার প্রশ্ন, যেটা অলরেডি আছে সেটাকে বাদ দেওয়ার পক্ষে আমরা কেন মানে আর্গু করতেছি, সেটা থাক। আর একটা হচ্ছে যে মূলনীতি তো অনেক কিছুই লেখা এখনো আছে, যেমন গণতন্ত্রও লেখা আছে, সেই মূলনীতি কিন্তু আমরা নিচ্ছি। এটা নট দ্যাট আওয়ামী লীগ লেখছে বলে এটা আমরা বাদ দিয়ে দিব এবং এটা মুজিববাদ বলে বলা হচ্ছে বলে বাদ দিয়ে দিব, তা তো না। এটা তো আওয়ামী লীগের লিখছে, কিন্তু সেকুলারিজমের কোশ্চেনটা তো আওয়ামী লীগের হাত দিয়ে পৃথিবীতে আসে নাই। গণতন্ত্র তো আওয়ামী লীগ লেখছে, তা আমরা কি বলতেছি যে আওয়ামী লীগ সংবিধানে গণতন্ত্র লেখছে মূলনীতির মধ্যে, এই জন্য আমরা বাদ দিয়ে দিচ্ছি? তা তো আর আমরা সেই আর্গুমেন্ট দিচ্ছি না, তাই না? আমি একটু এখানে ছোট্ট করে ইন্টারাপ্ট করি মাসুর ভাই, এখানে তাহলে আপনি অ্যান্সারও দিতে পারবেন। সেটা হচ্ছে যে এখানে যে স্পিরিটের বিষয়টা আসছে, যে স্পিরিট থেকে এই জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র, যেটা আসলে ফারুক ভাই বললেন যে ওই বাকশাল ক্রিয়েট করার স্পিরিট থেকে আসছে এটা, এবং এখানে কিন্তু সবার অংশগ্রহণ নাই। এখানে 100 যারা এটা তৈরি করেছেন বাকশালে একটা অংশ আছে। ফারুক ভাইয়ের এই পারসেপশনের সাথে আমি একমত না। এটা মুক্তিযুদ্ধের সময় আমাদের একটা পারসেপশন ছিল গণতন্ত্র আমরা চাই, তো সেইটা আওয়ামী লীগ লেখছে বলি বা খারাপ হয়ে গেল এটা তো বলা যাবে না। না না, কিন্তু ওইটা হচ্ছে যে একটা বিষয়, কিন্তু আমি বুঝছি, আমি বুঝছি, what I understand very well. Let me explain. আরেকটা হচ্ছে যে এই প্লুরালিজম আর সেকুলারিজম সমার্থক না। এখানে দেখেন আপনি সেকুলারিজমের মধ্যে এটা কিন্তু বলা আছে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার। আপনি বহু ধর্ম যদি হয় আপনি স্বীকার করবেন, হ্যাঁ এখানে বহু ধর্ম আছে, এটা স্বীকার করতে অসুবিধা কি? আপনি যদি ইসলামিস্ট রাষ্ট্র বানাইতে চান আপনি স্বীকার করলেন হ্যাঁ বহু ধর্ম আছে, তাদের আমরা মর্যাদাও দিচ্ছি। কিন্তু আমার যে কমিউনিটি আছে মুসলিম কমিউনিটি 90%, সেইটার জন্য আমি এই আইন বানাচ্ছি। সো এরকম একটা জায়গা আসলে আমাদের দিক থেকে মানে বাতিল করার পক্ষে বলার কিছু নাই। যদি পলিটিক্যালি আমরা না পারি, হিস্টোরিক্যালি পলিটিক্যালি লড়াই করে না পারি, যে কেউ যদি নিয়ে যেতে পারে সেইটা আর একটা প্রসঙ্গ, কেউ যদি পলিটিক্যাল ক্ষমতা দিয়ে বাদ দিতে পারে সেইটা আর একটা প্রসঙ্গ। কিন্তু আমাদের দিক থেকে ভলান্টারিলি বলার দরকার নাই যে আমরা সেকুলারিজম চাই না, আমরা চাই। আপনি ডিফেন্ড না করতে পারলে সেটা আর এক প্রশ্ন। কারণ আমরা গত 20 বছর ইভেন আমরা সমগ্র 10 দফার সংগ্রামে এরশাদ বিরোধী ছাত্রদের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এবং সর্বদলীয়, সেখানে আমরা একটা সেকুলার এডুকেশন সিস্টেমের পক্ষে বলছি, আমরা একটা সেকুলার সোসাইটির পক্ষে বলছি। সেইটা আপনি পলিটিক্যাল হিস্টোরিক্যালি কতখানি অ্যাচিভ করতে পারেন এইটা হলো সমাজের রাজনৈতিক শক্তির যে বিন্যাস সেইটার উপর অনেকখানি নির্ভর করে। আমি মনে করি আমাদের দিক থেকে ভলান্টারিলি এটা বলার কোনো অর্থ নাই যে বাদ দাও। আপনি যদি পলিটিক্যালি লড়াই করে না পারেন, আপনার যদি কেউ বাদ দিয়ে দিতে পারে, রাজনৈতিক শক্তি থাকে, সেইটার একটা প্রশ্ন শেষ। না আমি তো বললাম যে আমি আসলে দ্বিমত করি, কারণ মানে এই সেকুলারিজম এই ইয়েটা, হ্যাঁ এটা রাষ্ট্রের মূলনীতি হিসাবে এটা মানে আপনার কথাটার একটা উত্তর আমি দেই। হ্যাঁ হ্যাঁ শিওর। সংবিধানে মূলনীতিতে এমন অনেক কিছু আছে তার সাথে বহু কন্ট্রাডিক্টরি আইন আছে। সংবিধানে সমাজতন্ত্র লেখা আছে, সেটার সমাজতন্ত্রের সহত কায়েম হয় নাই। সংবিধানে গণতন্ত্র লেখা আছে, তারপরে তো পলিটিক্যাল পার্টি ইলেকশন এগুলি তো মানুষের নিবর্তন হয়েছে। সো সংবিধানে মূলনীতিতে লেখা থাকলেই যে সেটা বাস্তবায়িত হবে, ইভেন আপনার মৌলিক অধিকারে লেখা থাকলেই বাস্তবায়িত তা কিন্তু না। এইটা তো ডিপেন্ড করে রিয়েল পলিটিক্যাল পাওয়ার এবং ক্ষমতার উপরে, শক্তির বিন্যাসের উপরে। আসলে রাজনীতিতে এত নিরীহ ব্যাপার না।
রাজনীতি মানে এলো পরস্পর প্রতিপক্ষ এবং ক্ষমতার একটা সংগ্রাম, সেই সংগ্রামের মধ্যে যার যার যে কর্মসূচি বাস্তবায়ন করতে পারে সেটা করবে। তো এইটা কন্ট্রাডিক্ট তো আছেই, কন্ট্রাডিক্টরি তো ছিলই, এখনো আছে, এটা বানাইলেও থাকবে। তো এইটা তো কোনো প্রসঙ্গ না, কিন্তু প্রসঙ্গটা হচ্ছে যে আপনি রাষ্ট্র ধর্ম লেখলেন আবার সেকুলার লেখলেন, এই জায়গায় তো এই রিডেলটা এখানেই তো সমস্যাটা। অর্থাৎ আপনি ইসলামের কথা ওখানে লিখে ফেলছে, আমরা লিখিনি, এটা এরশাদ পলিটিক্যালি লিখছে, এটা এরশাদের একটা পলিটিক্যাল চাল ছিল, ঢুকাই দিয়েছে আর কি। একবার ঢুকাই দিলে আপনি বাতিল করতে পারতেছেন না, তাই বলে তার মানে দুইটাই অর্থহীন দাঁড়াবে। সেকুলারিজমও থাকলো এবং রাষ্ট্রধর্ম থাকলো, পরস্পর কন্ট্রাডিক্টরি পজিশন, তাতে কোনো অসুবিধা নেই, থাকলো দুইটার অপোজিশনে থাকলো। না মানে দুইটা থাকার কোশ্চেন না। আমি যদি ইতিহাসের জায়গায় বলি, আপনার রাষ্ট্র ধর্ম আসার আগে আপনার ধর্ম নিরপেক্ষতা সরায় দিয়ে কি করলো, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতা এটা তুলে দিয়ে। তাহলে আপনার মানে এই পুরো 72 থেকে 75 বা তার পরবর্তীতে এই সময়ে আসলে প্রচারণাটা কি আসছে, হ্যাঁ, যে এই সেকুলারিজম মানে হলো ধর্মহীনতা, এবং টু এক্সটেন্ড এটা কিন্তু ট্রু আর কি, হ্যাঁ, যে মানে এটা দ্যাটস রং সেকুলারিজম ধর্মহীনতা না, মোটেই না। রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। এইটা তো জিয়াউর রহমান তো পলিটিক্যালি মুসলিম লীগার এই সমস্ত লোকদের অর্গানাইজ করছে, এবং তার টিকে থাকার জন্য পলিটিক্সে একটা আইডিওলজি বানাইতেছে, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, তার ভিতরে সে ধর্মের ব্লেন্ড দিচ্ছে। এটা তো পলিটিক্যাল আইডিওলজি তাকে তৈরি করতে হয়েছে ক্ষমতা। রিয়েলি পিপুল চাইছে যে বদলটা, তা না। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ যে আসছে তারা ওয়েলকাম করছে না, কিন্তু ওই আপনি 72 থেকে 75-এ আপনার ভিতরে যে প্রচারণাগুলো, হ্যাঁ, সেই সারা দেশের মানুষের মধ্যে, হ্যাঁ, যে আওয়ামী লীগ এখানে হলো একটা হলো ভারত বিদ্বেষী প্রচারণা, এবং ধরেন আপনার এই মানে সেকুলারিজমকে কেন্দ্র করে এটা যে ধর্মহীন রাষ্ট্র হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই ধরনের যে প্রচারণা, সেগুলো তো কাজ করছে, হ্যাঁ। এবং ধরেন মানে মানুষ এইটা মানে জিয়া যে ওই জায়গাটাতে গেল, বা মুশতাক যে ধরেন প্রথম ইয়েতে ধর্মকে সামনে নিয়ে আসলো আর কি, হ্যাঁ, তাহলে সেটার কিন্তু একটা বাস্তবতা কিন্তু এটার বাইনারি হিসাবে, হ্যাঁ, অপোজিট বাইনারি হিসাবে কিন্তু সেটা কিন্তু তৈরি করছে। আপনি যদি ধরেন আপনি এই লেবাসটার বাদ দিয়ে আপনি সংবিধানে, হ্যাঁ, আপনি যদি শুধু সংবিধান না, এখনো আমি যদি মানে মানুষের সকল ধর্মের মানুষের ইকুয়াল রাইটের কথা যদি আমি বলি, সমান মর্যাদার কথাটা যদি বলি, সেটার মানে আপনি একটা মানে পোশাকি নাম, এটা কেন ইম্পর্টেন্ট? আপনি ধরেন জাতিসংঘের ডিক্লারেশন বলেন বা বিভিন্ন জায়গাতে বলেন, সেই পোশাকি নামগুলো তো কেউ দিচ্ছে না, হ্যাঁ। সেটা ধরেন ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম, এটা তো দরকার নাই। আপনার অধিকারের যে কোশ্চেন গুলো, সেগুলো ইম্পর্টেন্ট না, মানে পোশাকি নাম যখন এটাও ইম্পর্টেন্ট, দুটোই আপনি থাকলে অসুবিধা। আমার কথা হচ্ছে আপনি কেন পিক করছেন? থাকলে অসুবিধাটা এই জায়গাতেই যে এটা আপনাকে ডিভাইড করতেছে মানুষ। আপনি যখন এটার কথা বলতেছেন, সেকুলারিজমের কথা বলতেছেন, ডিভাইড হবে। হ্যাঁ, এটা যখন আপনি এই দাবিটা করতেছেন, অটোমেটিক্যালি আপনার বাইনারি হিসাবে তখন এই যে আমি তো দাবি করছি না, আমি তো আছি, অন্যরা দাবি করবে, আমি তো দাবি করছি না, অন্যরা দাবি করবে বাদ দেওয়ার জন্য। আমাকে তো দাবি করে, আমি দাবি করবো কেন সেকুলারিজম বাদ দেওয়ার জন্য? লেট দেম ডিমান্ড। আপনি এই জায়গায় ডিমান্ড করেন না যে সেকুলারিজম বাদ দিতে হবে, তাদের ডিমান্ড করতে দেন, তারা যে পলিটিক্যালি পারে বাদ দিবে। না, আমি করতেছি কারণ আমি এটাকে মানে একটা প্রবলেমেটিক ইয়ে মনে করি আর কি, প্রবলেমেটিক মূল নীতি মনে করি। একটা রাষ্ট্র বেসিক্যালি তার এখানে তার যে সোশ্যাল কনটেক্সট, ইতিহাস, এগুলোর ভিত্তিতে, হ্যাঁ, বাংলাদেশে এখানে মানে তার এই ইহজাগতিক বা সমস্ত মানে রাষ্ট্রের সাথে ধর্মের একটা রাষ্ট্রের মানুষ যখন ধর্মীয় জনগোষ্ঠী, হ্যাঁ, এবং তাকে আমি তার রাষ্ট্র আসলে তার ধর্মের নানা বিষয়ে তার ভূমিকা নিতে হয় আর কি, হ্যাঁ, তাকে ইগনোর করতে পারে না। ফলে তার দায়িত্ব হচ্ছে সকল ধর্মকে সমান চোখে দেখা,
ধর্মের ভিত্তিতে ডিসক্রিমিনেট না করা আর কি, হ্যাঁ, কিন্তু বিযুক্ত করা, তার কালচারকে বিযুক্ত করা, আমি তো বলতে পারি না কালচারকে বিযুক্ত করবো, অমুককে বিযুক্ত করবো, সেটা আমার আমরা বলতেছি ধর্ম কোন স্টেট কোন রিলিজিয়নকে প্যাট্রোনাইজ করবে না। সেকুলারিজম মানে হচ্ছে সেকুলারিজম, এটা ইয়েতে এটা মানে আপনি ধর্ম পালন করলে তো তার কোনো অসুবিধা নাই। শুরু করে বিভিন্ন জায়গায় এটা মানে অনেকেই এই কথা বলতেছে সেকুলারিজম এই নীতিটা, রাষ্ট্রের নীতিটা এটা এক্সক্লুশনারি, হ্যাঁ, এটা এক্সক্লুড করে। আপনি রাষ্ট্র হতে হবে স্টেট গনা প্যাট্রোনাইজ রিলিজিয়ন। আপনি বলেন আমার কথা হচ্ছে যে যেখানে আমরা আছি সেখান থেকে আমরা ডাইরেকশন চেঞ্জ করার লিডটা আমরা কেন দেব? আমার তো কোনো প্রয়োজন নাই। আই ওয়ান্ট একটা প্রবলেমেটিক আইডিয়া, সেহেতু এটা It's not a problematic. There is a political opposition in Bangladesh society. It's not a problematic. এটা ঠিক আছে, কিন্তু প্রবলেমেটিকটা হচ্ছে অন্য জায়গায়। বাংলাদেশে একটা পলিটিক্যাল ফোর্স আছে যেটা এটা বাংলাদেশ না, একটা ধরেন আমি নেদারল্যান্ডের জন্য, হ্যাঁ, এটা একটা মানে সেকুলারিজম, ইভেন এখন ফ্রান্সেও সেকুলারিজম একটা প্রবলেমেটিক আইডিয়া হিসাবে এটা চিত্রিত হচ্ছে। এটা শুধু মানে বাংলাদেশের ধর্মীয় রাষ্ট্রের জন্য না, যেখানে নেদারল্যান্ডে মোর দেন 50% মানুষ সেকুলার, হ্যাঁ, সেরকম রাষ্ট্রের জন্য সেকুলারিজম একটা রাষ্ট্রীয় নীতি হিসাবে একটা প্রবলেমেটিক মানে নীতি হিসাবে বিবেচিত আর কি। ততক্ষণ পৃথিবীতে ধর্ম থাকবে, এটা তো কনফ্লিক্ট থাকবেই। কনফ্লিক্ট থাকার কোশ্চেন না, আপনাকে রাষ্ট্র প্রত্যেকটা নাগরিক, হ্যাঁ, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের, সে রাষ্ট্র হলো প্রত্যেকটা নাগরিকের রাষ্ট্র, তাকে হতে হবে। সেটা তো সেকুলারিজম এনশিওর করে। আমি তো সেটা সেকুলারিজম ইনশিওর করে না, সেটা করে তো সেটা সেকুলারিজম ইনশিওর করে না। আপনার যখন সেকুলারিজম থাকে, আপনি কোশ্চেন করতে পারেন যে রাষ্ট্রের তাহলে কি মানে কোনো ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্রীয় দিবস থাকতে পারে, ধর্মের কারণে ধর্মীয় মানুষের ভিত্তিতে বা জাতি বর্ণের ভিত্তিতে তার কি কোনো উৎসব থাকতে পারে? মানে রাষ্ট্র না, রাষ্ট্র কোনো কিছুতে পেট্রন করবে না, হ্যাঁ, কিন্তু এইখানে এই জায়গাগুলো থেকেই বলা হচ্ছে যে না, রাষ্ট্র মানে তার জনগণ যদি মানে ধর্মীয় জনগোষ্ঠী থাকে, আইদার যখন 100% মানুষ মানে নাস্তিক হচ্ছে, সেকুলার হচ্ছে, তখন ওকে সেকুলারিজম তার হতে পারে। কিন্তু একটা মানুষও যদি সে কোন একটা ধর্মের হয়, তাহলে কিভাবে সেকুলারের সমর্থক হইলো? এটাই তো বুঝলাম না আমি। সেকুলার তো রাষ্ট্র হইতে পারে, মানুষ আবার সেকুলার হয় কেমনে? আমরা না, সেকুলার মানবতাবাদী আছে তো, সেকুলার হিউম্যানিস্ট। সেকুলার হইতে পারে মানুষের বোধ না, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল পজিশন। এটা কিন্তু আমি ধর্মের সাপেক্ষে আমি বিশ্বাসী কি অবিশ্বাসী তার সাথে তো সেকুলারের কোনো সম্পর্ক নাই, কারণ আমার বিশ্বাস এবং অবিশ্বাস তো কোনো রাজনৈতিক পজিশন না। ধর্মের সাথে সেকুলারিজমের কোনো রিলেশন নাই অ্যাকচুয়ালি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে ইসলাম কখনোই খলিফা এবং সুলতান এই দুইয়ের মধ্যে পার্থক্য করে না আসলে ইসলামের কাছে। আচ্ছা, আমি ছোট্ট করে একটা মানে অস্ট্রেলিয়ার প্রেক্ষিতে আমার একটা অভিজ্ঞতা, অস্ট্রেলিয়ার কনস্টিটিউশনের প্রেক্ষিতে, সেটা একটু ছোট করে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে 2017 সনে আমাদের এখানে একটা এটাকে আমরা পোস্টাল প্লেবিসাইট বলি, উইচ ইজ বেসিক্যালি গণভোট সংবিধানের সংশোধনের জন্য। অস্ট্রেলিয়াতে সাধারণত গণভোটের আয়োজন করা হয় এবং মেজরিটি জিতলে তখন সেটা মোশন হিসেবে পাশ হয়। তো সমকামীদের বিয়ের অধিকার নিয়ে ওই সময় গণভোট হয়, এবং তখনও আমি অস্ট্রেলিয়ার সিটিজেন ছিলাম না, কিন্তু আমি বাকিদের সমস্ত ভোটাভুটি এবং তাদের ক্যাম্পেইনিং, ইয়েস ভোট এবং নো ইয়েস ভোট ছিল সমকামীদের বিবাহের সপক্ষে, বিবাহের অধিকারের সপক্ষে, নো ভোট ছিল বিপক্ষে। এবং সেই সময়ে সেকুলারিজমের বিতর্কটা খুব সামনে আসে, এবং অস্ট্রেলিয়া যেহেতু কনস্টিটিউশনালি সেকুলার, এটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন stating that your state is constitutionally secular এবং politically একজন ইন্ডিভিজুয়াল সেকুলার হয়, দুটার মধ্যে পার্থক্য জায়গাটা আসলে খুব পরিষ্কার, যেহেতু ইটস আ ম্যাচিওর ডেমোক্রেসি ইন দ্যাট ওয়ে। তো কনস্টিটিউশনালি সেকুলার এই কথাটা খুব ব্যবহার হতো একসাথে, কখনো
শুধু সেকুলার বলা হইতো না, যেহেতু এখানে কনস্টিটিউশনের সাপেক্ষে রাষ্ট্রের জনগণ কি সিদ্ধান্ত নিবে সেটার প্রশ্ন হচ্ছে। তো বলা হয়তো অস্ট্রেলিয়া যেহেতু কনস্টিটিউশনালি সেকুলার, ইয়েস ভোটের পক্ষে যারা ক্যাম্পেইন করতেছিল তাদের বক্তব্য ছিল অ্যাজ ইট ইজ কনস্টিটিউশনালি সেকুলার, দেয়ার শুড বি নো ব্যারিয়ার ইন টার্মস অফ মানে মানুষ ব্যক্তিগত জীবনে পার্টনারশিপের কি সিদ্ধান্ত নিবে সেখানে রাষ্ট্রের হস্তক্ষেপ করার কোনো জায়গা থাকে না। সো দ্যাট ওয়াজ দ্য ভার্জন, দ্য interpretation of the word secularism for the progressives or the liberals or whoever you call. On the other hand, যারা বিশ্বাসী খ্রিস্টান এবং যারা চার্চের দোহাই দিয়ে এবং মানে কিভাবে সমকামিতার কারণে কোন জাতি, লুত জাতি না কোন জাতি তাদের নাকি কি হয়েছিল, এই প্রত্যেকটা ধর্মেরই তো এরকম একটা করে গল্প আছে, সেই গল্পগুলো যারা সামনে আনতেছিল তারা বলতেছিল বাট অস্ট্রেলিয়া অলসো ইন ইটস কনস্টিটিউশন, অস্ট্রেলিয়া অলসো হ্যাভ আ প্রিন্সিপাল, মূলনীতি, যে মূলনীতিটা হচ্ছে freedom of religion. So freedom of religion is a loaded word in that particular debate, যেখানে প্রোগ্রেসিভদের সাথে যে কোনো র্যাডিক্যাল ফান্ডামেন্টালিস্ট রিলিজন ফলোইং গ্রুপের বিতর্কটা হইতেছে, সেখানে এই পক্ষ সেকুলারিজমকে সামনে আনতেছে আর ওই পক্ষ বলতেছে অস্ট্রেলিয়া অলসো হ্যাজ ফ্রিডম অফ রিলিজন। সো ফ্রিডম অফ রিলিজন হচ্ছে বেসিক্যালি যে আমি যদি একটা রিলিজিয়াস বডি হই বা রিলিজিয়াস বডির দায়িত্বপ্রাপ্ত হই এবং আমি যদি সিদ্ধান্ত নেই যে কোনো পার্টিকুলার ধর্ম বা কোনো পার্টিকুলার আমার ধর্মের নীতির সাথে সাংঘর্ষিক এমন কোনো ব্যক্তির এমন কোনো গোষ্ঠীর রিপ্রেজেন্টেশনে যদি কোনো ব্যক্তি আসে তাকে আমি ইনক্লুড না করার অধিকার রাখি, সেটা অস্ট্রেলিয়ার একজন নাগরিক সেটা করতে পারে বা অস্ট্রেলিয়ার কোনো প্রতিষ্ঠান সেটা করতে পারে। তো একইভাবে ডিসক্রিমিনেশনও সম্ভব। আমি যদি চাই আমি বলতে পারি যে আমার প্রতিষ্ঠানে আমি কোনো সমকামীকে চাকরি দিব না, আমার প্রতিষ্ঠানে আমি কোনো মুসলিমকে চাকরি দিব না, আমার প্রতিষ্ঠানে এমন কাউকে চাকরি দিব না যার অফিসের মাঝখানে 5 বার উঠে গিয়ে নামাজ পড়তে হয়। This has been extremely contested, extremely debated, but it is still in the constitution. এবং অনেকেই বলে যে অস্ট্রেলিয়ার সংবিধানে যদি সেকুলারিজম নামক বস্তুটা না থাকতো তাহলে ওই চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকতো না। Because freedom of religion is that Trojan horse, it can be that Trojan horse যেটার পেটের ভিতরে আসলে অনেক কিছু ঢুকে আছে। সো পেটের ভিতরে জিনিসগুলো যাতে বাইরে হয়ে না আসে এবং ট্রয়ের মানুষজনকে খতম না করে দিতে পারে, সেজন্য আরেকটা যুযুধান একটা ব্যালেন্সিং একটা প্রিন্সিপাল রাখা হয়েছে উইচ ইজ সেকুলারিজম। তো আমি একই ভাবে আমি যদি রিফ্লেক্ট করি ওই অভিজ্ঞতাটাকে একটা মানে ওই অভিজ্ঞতার আলোকে যদি আমি এটাকে দেখি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সেকুলারিজম বাদ দিয়ে বহুত্ববাদের যে কথা আমরা বলতেছি, দিস বহুত্ববাদ ক্যান অলসো হ্যাভ দ্য সেম ইমপ্লিকেশন অ্যাজ রিলিজিয়াস ফ্রিডম, যেখানে আমি বলতে পারি যে আমার বহুত্ববাদী সমাজে আমি কোনো আলেম বা কোনো মোল্লা বা কোনো ধর্মীয় ঐশের প্রতিষ্ঠানের কোনো পুরোহিত যদি আজকে বলে যে আন্তর্ধর্মীয় বিবাহ করছে বা যে সমকামী বা যেটাকে আমরা বাংলাদেশের সংবিধানে এটা তো এখনো তো স্বীকৃত না, সো ওটা তো আরো ইজি তাদেরকে ভিলিফাই করা বা তাদেরকে যে কোনো ভাবে অ্যান্টাগনাইজ করা, সেই জিনিসটা একটা ভাবে এনেবলড হওয়ার একটা ট্রোজান হর্স হইতে পারে কিনা, মানে এটা আমার নিজের একটা ভয়। এবং আমার মনে হচ্ছে যে বহুত্ববাদ খুব সুন্দর একটা বিষয়, খুব ভালো একটা বিষয়, কিন্তু এটার ভিতরে যে গ্রিক সৈন্যরা বসে আছে সেটাকে ব্যালেন্স করার মতো একটা মূলনীতি সেকুলারিজম ইটসেলফ হইতে পারতো, উইচ ওয়াজ এক্সিস্টিং ইন দ্য সংবিধান। ওটা খালি বহুত্ববাদটা অ্যাড করার বিষয় ছিল, সেটা অ্যাড করলে কিন্তু আমাদের অনেকের জন্য এটা স্বস্তিকর বিষয় হতো। কিন্তু মানে আই ক্যানট লুক অ্যাট দ্য এক্সক্লুশন অফ ধর্মনিরপেক্ষতা, হ্যাঁ, উইদাউট লুকিং অ্যাট দ্য ফ্যাক্ট যে এখানে একটা ট্রোজান হর্স ইনক্লুড করা হয়েছে। So there is another layer of complication here. হ্যাঁ, এখানে কিন্তু আমরা শুধু একটা বাদ দিয়ে আরেকটা ঢুকানো হয়েছে এইভাবে দেখলে হবে না, জিনিসটাকে এভাবে দেখতে পারতে হবে যে ওইটাকে বাদ না দিয়ে যদি আমি আরেকটা ঢুকাইতাম তাহলে কি সেটার ইমপ্লিকেশন ডিফারেন্ট হইতো? আমার ধারণা সেটার ইমপ্লিকেশন ডিফারেন্ট হইতো, এবং সেটা না জানার কারণ যারা এই কমিশনে ছিলেন তাদের না জানার কোনো কারণ নেই। তো এটা আসলে আমার জন্য এই রিপ্লেস করাটা, হ্যাঁ, অ্যাডিশনের বদলে রিপ্লেস করাটা, এটা আমার জন্য একটা বিরাট অশনি সংকেত।
এইটুকুই। আর ভাই বলবেন? আমার মত তো বললামই তো, আমি আমার নতুন কোনো কিছু অ্যাড করার নেই এখানে। এই নানা মতের রেসপেক্টে আমি ভিউজ গুলি বুঝতেছি, মানে এই 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 আশঙ্কা তো মানে প্রোগ্রেসিভ বা আমাদের লেফট ঘরানা বা প্রোগ্রেসিভ পিপুলদের মধ্যে আছেই, যে মানে যে কারণে আমিও এই দিকে আমার একটু ঝোঁক আছে যে ধর্মনিরপেক্ষতা অ্যাজ যেভাবে আছে, হ্যাঁ, আমি কিন্তু ওই চার মূলনীতির মধ্যে আমার কোনো মানে নেই, কিন্তু ওই যে ধর্মনিরপেক্ষতা এটা একটা মানে কালচারাল এই পলিটিক্যাল একটা মানে আমাদের যে মাইন্ডসেট, সেখানে আমরা অনেকটা সিকিউর ফিল করি। হ্যাঁ, আর এমনি যেহেতু বাংলাদেশে মানে ধর্মীয় রাজনৈতিক শক্তিগুলি এখন অনেক বেশি সংগঠিত এবং তাদের একটা উত্থানের আশঙ্কা মানে জনমনে আছে, ফলে গণতান্ত্রিক ভাবাপন্ন বা লিবারাল ডেমোক্র্যাট মাইন্ডেড পিপুলের মধ্যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি হবে যদি সেকুলারিজম না থাকে। অলদো আমি আবার বলি, যদিও বর্ণালী বললেন যে এটা একটা ট্রোজান হর্স, এই যে বহুত্ববাদ, আমি কিন্তু ঠিক ওইভাবে দেখিনি বা ওইভাবে আমি ভাবিনি। আমার কাছে কিন্তু এটাও কিন্তু মানে আমি আশ্বস্ত হয়েছি এই যখন বহুত্ববাদ দেখছি, কারণ এর আগে যে সমস্ত আলোচনা চলতেছিল, যেমন এমন ভাবে আমার রাজনৈতিক যে বন্ধু বান্ধব আছে বাংলাদেশে, তাদের কাছ থেকে আমি যে সমস্ত মেসেজ পাই, তাতে তারা সবসময় এরকম কাঁপতেছে যে বাংলাদেশ তো আফগানিস্তান হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল। হ্যাঁ, ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ওই যে নাগরিক কমিটি, এগুলি সব মনে করে যে এগুলি হচ্ছে হিজবুত তাহির এগুলি বোধহয় মিলেমিশে কিছু একটা করতেছে বাংলাদেশে। হ্যাঁ, এই কিন্তু একটা ভীতি আশঙ্কার কথা এত বেশি শুনি আমি, যে যদিও আমি কিন্তু তখন যখন তাদেরকে বলি তুমি একটা এভিডেন্স দাও না, কোনো ওই নাগরিক কমিটির একটু আমি পড়ছি, সাংবিধানিক সুপারিশ দেখছি, আমি তো সেখানে এরকম কিছু দেখলাম না। কিন্তু তবুও কিন্তু এই মাইন্ডসেটটা আমি মানে ভীতিটা দূর হচ্ছে না, যে এখানে একটা প্লট আছে, যে প্লটের মাধ্যমে এরা কোনোভাবে যদি এই সংবিধানটাকে সংশোধনে করতে পারে, এইটাকে একটা ইসলামিক প্রজাতন্ত্র বানায় ফেলবে, এটা ইসলামিক প্রজাতন্ত্র বানাবার একটা প্রথম ল্যাডারে উঠতেছে। এই ধরনের একটা কিন্তু বয়ান বা এই ধরনের একটা মানে ফোবিয়া বর্তমান বাংলাদেশের এই যে সংবিধান সংস্কার বা এই নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদেরকে ঘিরে এরকম একটা ফোবিয়া কিন্তু আছে, প্রবল ভাবে আছে, মানে লেফট ডেমোক্রেটিক মাইন্ডেড পিপুলের মধ্যে। হ্যাঁ, আমার তো মনে হয় লেফট ডেমোক্রেটিক মাইন্ডেড পিপুলের একটা বড় অংশ ঘরে ঢুকে গেছে এখন। যারা মানে জুলাই আগস্টের আন্দোলনের এক পিছনের কাতারে ছিল, খানিকটা নাম নেমে আসছিল, হ্যাঁ, তারা এখন একেবারেই ঘরে ঢুকে গেছে। এবং এখন মানে অতি সত্বর কিন্তু বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে যে এই যে ওয়ার্কার্স পার্টি, জাসদ ইনু এবং প্রচ্ছন্নভাবে আওয়ামী লীগকে কেন্দ্র করে মানে আন্ডারগ্রাউন্ডের আওয়ামী লীগকে কেন্দ্র করে এই লেফটরা কিন্তু আর এক ধরনের পোলারাইজেশন, পলিটিক্যাল পোলারাইজেশনের দিকে যাচ্ছে। হ্যাঁ, সেখানে এইগুলি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে লেফট পার্টি ফোর্সেস গুলি ওই পজিশনে যাচ্ছে। তারা দেখ, এই কথাগুলি বলতেছি এই কারণেই যে এই জন্য মনে হয় যদি আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বা আমরা যদি ধর্মনিরপেক্ষতা এই ঝান্ডাটা ফেলে দিই, তখন কিন্তু আরো মানে এই অংশের কাছে মানুষের মনে হবে যে এই তো তোমরা তো আমাদের একটা মাত্র রক্ষা কবচ ছিল, ওইটারও তোমরা ছেড়ে দিচ্ছ। এই জায়গা থেকে কিন্তু আমি মানে মনে করি যে উই হ্যাভ টু স্টিক ফর সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা, যে কথা বলি না কেন, হ্যাঁ, অ্যাজ এ পলিটিক্যাল ডিমান্ড হিসেবে আনা দরকার। কিন্তু বাট আমি কিন্তু মানে ওপেন অ্যান্ড অনেস্ট আমার পারসেপশন হচ্ছে, বহুত্ববাদ বলতে আমার কাছে মনে হচ্ছে যে এখন বাংলাদেশে যে রাজনীতি টোটাল পোলারাইজেশন, এক্সক্লুডিং আওয়ামী লীগ, যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের যে সমস্ত ফোর্সেস গুলি আছে, তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য কিন্তু এইটা একটা মোর মানে কোহেসিভ একটা পজিশন আমার কাছে মনে হয়েছে। আমি হয়তো অতিরঞ্জন করে ফেলতেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যদি বিবেচনা করি যে আওয়ামী লীগ বিযুক্ত এখনকার যে গণতান্ত্রিক বাংলাদেশ এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তিগুলিকে নিয়ে আমরা কিভাবে সামনের দিকে বাংলাদেশে যাত্রা করব, সেক্ষেত্রে এই বহুত্ববাদের যে ডেফিনেশনটা এখানে দেওয়া হয়েছে, ওইখানে শুধুমাত্র ওই যে এর জায়গায় যদি যথাযথ জায়গায় যদি সমমর্যাদা,
এইটার ভিত্তিতে এইটাকে আমরা দাঁড় করাতে পারি, আই ফিল মোর সিকিউর। আর শান্ত যে কথাগুলি বললো ওগুলোর সাথে কিন্তু আমি এই মানে আজকে 20-22 বছর ইউরোপে থেকে আমারও কিন্তু এই জায়গায় কনফিউশনগুলি আছে যে এই সব দেশগুলিতে যে সেকুলারিজম বলে এগুলি কিন্তু আসলে টোটালি খ্রিস্টান কান্ট্রি, এবং এরা বড়দিন বা মানে আপনার এই যে কি বলে এপ্রিলে যে স্টার হলিডে এগুলি সবই করে, হ্যাঁ। কিন্তু এখানে যে অন্যান্য ধর্ম বরং বাংলাদেশকে মনে হয় যেন ইউরোপের থেকে মোর সেকুলার, কারণ বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় ছুটি পায়, খ্রিস্টানরাও পায়, মুসলিমরাও পায়, বুদ্ধিস্টরাও পায়, কিন্তু এখানে আমরা কিন্তু শুধুমাত্র আমাদের মানে ক্রিসমাস ডে আর মানে যেগুলি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ছুটি ছাটা ওইগুলি হয়, এবং প্রত্যেকটা অফিস আদালতে ক্রিসমাস ট্রি এবং এইগুলি কিন্তু একেবারে করা হয়। তাহলে আমি তো মানে পার্থক্য বুঝি না যে এটা সমস্ত খ্রিস্টান সংস্কৃতির মধ্যে আমরা আছি। তো আমার কাছে সেই জায়গাতে মনে হয় যে আমাদের লেফটদের মধ্যে আবার একটা আছে যে আমরা যখন মানে আলহামদুলিল্লাহ বললে বা মুসলিম ধর্মীয় একটা অনুষ্ঠানে গেলে আমরা নিজেদেরকে সাম্প্রদায়িক মনে করি, কিন্তু আর একটা ধর্মের থেকে ওখানে গেলে কিন্তু আমরা নিজেদেরকে প্রগতিশীল মনে করি, হ্যাঁ, যে ওইটা করা যায়। কিন্তু এই সমস্ত কমপ্লেক্স আছে কিন্তু আমাদের রাজনীতির মধ্যে। বলে আমি কিন্তু এইসবের মধ্যেও কিন্তু আমি মনে করি যে আমরা আমাদের বাংলাদেশের যে বাম গণতান্ত্রিক আন্দোলনে আমরা যে সেকুলারিজমে সেকুলার এডুকেশন এইটার একটা রাজনৈতিক সুফল আছে বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, এটা আমি ছাড়তে রাজি না। এই প্রচারণাটা আমি মাঠে রাখতে রাজি আছি, কিন্তু আবার আমি বহুত্ববাদের সাথে কাজ করতে রাজি আছি। এই হচ্ছে আমার কথা। ভালো তো, সেকুলারিজমও থাক, বহুত্ববাদও থাক। আর আমি টেকনিক্যাল দিক থেকেও মনে করি এমনিতে সেকুলারিজমের নীতি হিসাবে আমি এটার বিরুদ্ধে। আর আপনারা যেটা বললেন সেটা মানলেও আমি টেকনিক্যাল দিক থেকে মনে করি বাংলাদেশে এই সেকুলারিজম এটা মানে ধর্মনিরপেক্ষতা এটা রাখার মতো কোন রকম বাস্তবতা আসলে একভাবে নাই। হ্যাঁ, এটা মানে আপনি যখন বামরা বা যতই এটা আমরা বলি, হ্যাঁ, এই দাবিগুলো করি, মানে এই জিনিসটা মানে এটার পক্ষে বলা মানে হলো ইসলামিস্টরা তত বেশি সুযোগ পাওয়া আর কি। হ্যাঁ, এবং সুযোগ পাওয়া তত বেশি তাদের ইসলামিজ বা শরিয়া আইন বা সেই স্লোগানগুলো নিয়ে আসার সেই সুযোগটা দেওয়া, মানে ডিভাইডেশন তর্ক বিতর্ক সেই জায়গাটা নিয়ে আসা। উঠাই দিলেও বলবে, এটা উঠাই দিলে বলবে কি রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এটা উঠাই দিলে বলবে না, এটা উঠাই দিলে বলবে না। আমি আপনারে বলতেছি বলবে যে এখন তো এটা চলে গেছে। আমার পয়েন্টটা শেষ করি। আমি যদি দেখি বাংলাদেশের পলিটিক্যাল রাজনৈতিক ঐক্যের জায়গাগুলোতে, হ্যাঁ, আমি মানে শুধু ইসলামিস্ট না, বিএনপি ধর্মনিরপেক্ষতা চায় না, বিএনপি ধর্মনিরপেক্ষতা চায় না, জাতীয় নাগরিক কমিটি ধর্মনিরপেক্ষতা চায় না, হ্যাঁ, এবং একটা কতিপয় ধরেন আমরা বামরা ধর্মনিরপেক্ষতার কথা বলতেছি, এটা রাখার কোনো ইয়ে নাই। কিন্তু আপনি যখন এটা বলবেন ইসলামিস্টরা ধরেন সেখানে কিন্তু সেফ পাচ্ছে আর কি। তারা কিন্তু শরিয়া আইন এইসব এই দাবিগুলো মানে আপনি যখন তর্ক বিতর্কে নিয়ে আসবেন এই দাবিগুলো আনবে। আমার কাছে একটা জিনিস মনে হয় যে আপনি এই শুধু এই সেকুলারিজম এই শব্দটা যদি আপনি তুলে দিয়ে সেকুলারিজমের আন্ডারে যে কথাগুলো বলা হচ্ছে যে সকল ধর্ম, রাষ্ট্র কোনো ধর্মকে মানে বিশেষ মর্যাদা দিবে না, রাষ্ট্র কোনো ধর্মের ভিত্তিতে বৈষম্য করবে না, এই টপিকগুলো যদি আপনি রাখতে পারেন, হ্যাঁ, এবার সেটা যদি বহুত্ববাদের ইয়েতে শুধু ধর্ম না, বহুত্ববাদ বলে তখন আমি জাতি, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কাউকে আমি বৈষম্য করব না, আপনি সেগুলো যদি ইনশিওর করতে পারেন, মানে আমার এই একটা লেবাস এই টার্মটা না থাকলে কি সমস্যা, আমি এটা বুঝি না আর কি। সমস্যা আমরা তো বললাম এতক্ষণ ধরে, শান্ত সমস্যা তো আমরা এতক্ষণ ধরে এতগুলো অ্যাঙ্গেল থেকে বললাম। মানে আমার এখন মনে হচ্ছে কি যে মানে ইভেন দ্য ফ্যাক্ট যে বহুত্ববাদ বিষয়টার যে সৌন্দর্য, মানে এই শব্দটার যে সৌন্দর্য বা এটাকে ইনক্লুড করার পিছনে যে সুন্দর চিন্তাটা, সেই চিন্তাটা আসলে আমরা যারা সেকুলারিজম বিষয়টাকে আসলে রাখতে চাচ্ছি তাদের জন্য সেই সৌন্দর্যের বোধটা ডিমিনিশ হইতেছে।
এবং ডিমিনিশ হইতেছে এই কারণে যে আমি তখনই বহুত্ববাদটাকে মূলনীতি হিসেবে এমব্রেস করতে সক্ষম হব যখন আমি বুঝবো যে বহুত্ববাদের আড়ালে আমাকে অন্যভাবে ডিসক্রিমিনেট করা হবে না, এবং রাষ্ট্র কাউকে ডিসক্রিমিনেট করবে না এটা বলা কিন্তু যথেষ্ট না। আমি যদি আজকে কোনো আমার প্রতিষ্ঠান দ্বারা ডিসক্রিমিনেটেড হই, আমি যদি কোনো সামাজিক পরিস্থিতিতে কোনো প্ল্যাটফর্মে আমি যদি কোনো কারণে, সেটা আমার ধর্ম বা আমার অন্য কোনো আইডেন্টিফায়ারের কারণে আমি যদি ডিসক্রিমিনেটেড হই, আমি তাহলে সংবিধানে কোন মূল নীতিটার এগেইনস্টে আসলে আমি মনে করব যে এইটা আমাকে একভাবে কাভার করবে, সেটা তো আমি দেখতে পাইতেছি। ওটা বহুত্ববাদ তো কাভার করতে পারতেছে না। না কেন কাভার করতে পারতেছে না? আমি বলতেছি যে ধরেন আপনার ধর্ম নিরপেক্ষতা যদি থাকে, তাহলে ধর্ম নিরপেক্ষতা থাকার পরেও তো ডিসক্রিমিনেশন তো হয়েছে, তাহলে সেটাও থাকার পরেও হচ্ছে কিনা সেটা নিয়েও কিন্তু আমরা অনেকক্ষণ কথা বললাম সবাই, যে থাকার পরেও হচ্ছে কিনা সেইটা হচ্ছে যে এটা আসলে আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন। এখন সংবিধান তো আপনি লিখবেন একটা অ্যাসপিরেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে, সংবিধান তো আপনি যখন লিখবেন তখন কোনটা বাস্তব না সেটা নিয়ে যদি আপনি লিখতে থাকেন তাহলে এগুলোতে একটা কিছু ধোপে টিকে না। না আমি সেই জায়গা থেকেই বলতেছি, তাহলে আপনি দেখেন যে মানে আপনি অ্যাসপিরেশনালি ধর্মনিরপেক্ষ থাকতে চাইবেন না, যে কোনো কল্যাণকর রাষ্ট্রই তো সেটা অ্যাসপিরেশনালি থাকতে চায়। আমি সেই কথাটাই বলতেছি। মাসুদ ভাই আমি আগে বলি তারপর আপনি বলেন। সংক্ষেপে বলি, আমাদের সময় প্রায় শেষ, কারণ রাত্রে প্রায় 2টা বাজে অস্ট্রেলিয়াতে, এদিকে স্বপন ভাইয়ের যেতে হবে। আচ্ছা, তো না আমি জাস্ট আমার পয়েন্টটা হচ্ছে যে ধরেন ধর্মনিরপেক্ষতা থাকলেও বৈষম্য হতে পারে, বহুত্ববাদ থাকলেও বৈষম্য হতে পারে, আমি সেই জায়গা থেকে বলতেছি দুইটার ক্ষেত্রেই হতে পারে। কিন্তু আমি বলতেছি যে আপনার মানে রাষ্ট্র বৈষম্য করবে না, বা এখানে আমি যে ধর্মনিরপেক্ষতার আন্ডারে ধরেন কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নিপীড়ন বিলোপ করা হবে, এই জিনিসগুলো যদি আমি বহুত্ববাদের আন্ডারেও রাখি, সেখানে শুধু ধর্ম না, আমি লিঙ্গ, বর্ণ, জাতি সেগুলোর সেই হিসাবেও রাখি, তাহলে সেগুলো কি মানে আমি ব্যবহারের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে বা অন্যান্য জায়গার ক্ষেত্রে একইভাবে সেফগার্ডটা দিতে পারবে না? যদি বলেন পারবে না, কারণ ধর্মনিরপেক্ষতা ইজ এ ডিফারেন্ট পলিটিক্যাল ক্যাটাগরি, ইট হ্যাজ এ ডিফারেন্ট পলিটিক্যাল সিগনিফিকেন্স, যেটা বহুত্ববাদ দেয় না। বহুত্ববাদ ইনক্লুসিভ, সেটা সবারই ইনক্লুড করতে পারে, কিন্তু এটা পলিটিক্যালি আপনাকে স্টেট অ্যান্ড পলিটিক্স এবং ধর্মের যে রাজনৈতিক ব্যবহার সেই জায়গাটা বন্ধ করার মতো ঘোষণাটা দেয় না। আর একটা জায়গা শান্ত আপনার আমি বলে দিচ্ছি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, যে আপনি যদি এই সেকুলারিজম সহায়ক দেন, কালকে ওদের তো রাজনীতি করতে হবে, ওরা তো পাওয়ার কন্টেন্ডার, কালকে ওরা দাবি তুলবে অন্য আর একটা, যে এখন তো সেকুলারিজম নাই, রাষ্ট্র ধর্ম আছে, রাষ্ট্র ধর্মের সাথে সংগতিপূর্ণ মুসলিম আইন দ্বারা বাংলাদেশ চালিত হবে এবং আইন কানুন বদলাও, আপনার প্রোটেকশন কি? সেটা আমার মানে এইখানকার যে ধারাগুলো থাকবে সেগুলোই, যে রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষ বলবে যে রাষ্ট্র ইসলাম এই যে বলা আছে, এই যে বলা আছে আমার কমিউনিটির মধ্যে, আমি অন্য কমিউনিটিতে করব না। রাষ্ট্র ধর্ম ইসলাম সেটাও তো কন্ট্রাডিক্টরি, এক। আর 2 নাম্বার হলো যে সেটা যদি আমি সরাইতে নাও পারি, সেখানে কিন্তু সকল ধর্মকেই মানে রাষ্ট্র ধর্মের মর্যাদা একভাবে দেওয়া হয়েছে, পাশে অন্যগুলো উল্লেখ করার মধ্যে। আর একটা শব্দ বলে আমি শেষ করব, আমাদের মধ্যে দ্বিমত আছে, কিন্তু আমরা কেন প্লিড করব সেকুলারিজম বাদ দিতে? যদি আমরা রক্ষা না করতে পারি সেটা আর একটা প্রশ্ন, কিন্তু আমরা কেন লিড করব সেকুলারিজম বাদ দিয়ে? ওখানে শান্তর মতটা আমি যেভাবে বুঝছি, মাসরুর শান্ত বুঝাতে চায় যে সেকুলারিজম শব্দটা এনেই আমি এক ধরনের ডিসক্রিমিনেশন তৈরি করতেছি, বা আর মানে মানে যারা ধর্মপ্রাণ মানুষ তাদের মধ্যে এক ধরনের তৈরি করতেছি, পরিস্থিতি তৈরি করছি, যেটাকেই সে ন্যায্য মনে করতেছে না। ফলে সে মনে করতেছে সেকুলারিজম এনেই তো আমি অনিষ্ট করতেছি, সেকুলারিজম এনে আমি সমতা প্রতিষ্ঠা করছি না, বরং আমি অসমতা এবং একটা অন্যায্য অবস্থা তৈরি করতেছি মানে ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে। শান্তর পয়েন্ট আমি বুঝছি। আমি বর্ণালী আপনাকে একটা জায়গায় জবাব দিতে চাই যে বহুত্ববাদ ধরেন ফরসেক
যে আমাদের সংবিধান এইভাবে সংশোধন হয়ে গেল যেখানে ধর্মনিরপেক্ষতা নেই কিন্তু বহুত্ববাদ আসলো, যেভাবে এই কমিশন প্রস্তাব করলো। এখন আপনার যে পয়েন্ট যে আমি যদি রিলিজিয়াস ডিসক্রিমিনেশনের শিকার হই তাহলে আমি কিভাবে, আমার সেফগার্ডটা কি? আমি এখানে কিন্তু আবারও বলবো, কিন্তু যে কনস্টিটিউশনাল লয়ের ছাত্র হিসেবে আবারও বলবো, মূলনীতিতে যে কথাগুলি বলা হয় এগুলি কোনোটাই কিন্তু আপনি আইন দ্বারা মানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। সেটা আমি জানি, এগুলি প্রিন্সিপাল, সেট অফ প্রিন্সিপালের কথা বলা হয়। আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনার ইনস্ট্রুমেন্ট হচ্ছে কিন্তু আর্টিকেল 27, 28। আর্টিকেল 27 এবং 28 দিয়ে কিন্তু আপনি যদি বিচার বিভাগ স্বাধীন থাকে, এটাও আবার তো ঠিকই যে আইনে থাকলে তো আর হয় না, বাংলাদেশের সংবিধান থাকলে হয় না, আইনে থাকলেও হয় না, কিন্তু না, কনসিডারিং এভরিথিং ইজ পারফেক্ট, আমি জানি সেই প্রোটেকশন আছে। সেফগার্ড আর্টিকেল 27 and 28, দ্যাটস দি অনলি সেফগার্ড যেখানে আপনাকে ডিসক্রিমিনেট করতে পারবে না, বা এমন কোন আইন প্রণয়ন করতে পারবে না। মাসুদ যেটা বললো যে সেটা মানে রিলিজিয়াসলি ডিসক্রিমিনেট করবে পিপুল টু পিপুল, সেটা করতে পারবে না। তার এ হতে মানে সংবিধানে আর্টিকেল মৌলিক অধিকার 3য় ভাগ যদি পড়েন, তার শুরুতেই বলা আছে যে এই ভাগে বর্ণিত যেই সমস্ত অধিকারগুলির কথা বলা আছে, অনুচ্ছেদগুলি আছে, বাংলাদেশে সংসদ এমন কোন আইন প্রণয়ন করতে পারবে না যা এই মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক, মূলনীতির সাথে সাংঘর্ষিক, এই কথা কোথাও বলা নেই। বলা আছে মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করতে পারবে না। মানে এইটা ভালো করে আমি যে মানে আজকে বহু বছর আগের মানে কনস্টিটিউশন ল পড়ার যেটুকু আমার স্মৃতি আছে, আমি পরিষ্কার আপনাদের বলছি না, আমার মনে হয় আমার কনসার্নটা একটু আমি মানে রিফ্রেজ করলে হয়তো আপনার পক্ষে মানে হয়তো এটা আমি জানি, এই বিষয়টা আমি বুঝেই বলতেছি। আমি যেটা আমার কনসার্নটা এটা যে আমি যখন বহুত্ববাদকে একটা জায়গা দিচ্ছি কিন্তু সেকুলারিজমকে জায়গা দিচ্ছি, আমি এটাকে ধর্মনিরপেক্ষতা না ডাকি, ইংরেজি শব্দটি ব্যবহার করি কারণ আই ওয়ান্ট টু স্টে ক্লোজ টু দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। আমি যখন এটা দিয়ে ওটাকে রিপ্লেস করতেছি তখন বিষয়টা এমন দাঁড়ায় যে বহুত্ববাদের প্রোটেকশন নিয়ে চাইলে যে কোনো অরাষ্ট্র রিলেটেড অরাষ্ট্রীয় শক্তি, ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাকে এক্সক্লুড করতে পারে, এবং এক্সক্লুড করার বিরুদ্ধে আমার সংবিধানের কিন্তু কোনো কাভার নেই। হ্যাঁ, আমি সরকারি চাকরি পাবো, ধরে নিচ্ছি ইন অ্যান আইডিয়াল সিচুয়েশন আমাকে রাষ্ট্র আমাকে ডিসক্রিমিনেট করতে পারবে না, বা এমন কোনো ডিসক্রিমিনেশন যে ডিসক্রিমিনেশন আসলে আমার মৌলিক অধিকারের পরিপন্থী, সেখানে আমি কোনো নিদান মানে সেখানে আমি আশা করতে পারবো যে হ্যাঁ, ইন অ্যান আইডিয়াল কন্ডিশন আই ক্যান অ্যাকচুয়ালি গেট আ রিড্রেস। কিন্তু যেখানে আমি ওই যে ওই ঘুরে ফিরে আমি ওখানেই যাচ্ছি যে আমি খুব সত্যি কথা যদি আমি বলি, আমি আজ পর্যন্ত যেই সমস্ত দেশে আমি দেখছি যে এক ধরনের ম্যাচিওর ডেমোক্রেসি কোনো না কোনো ভাবে ফাংশন করতেছে, আমি আজ পর্যন্ত সেই ম্যাচিওর ডেমোক্রেসিতে দুটি যুযুধান পলিটিক্যাল স্পেকট্রামে দুটো যুযুধান সাইডের মধ্যে আমি কখনো দেখি নাই যে লেফট লিনিং পার্টি ওই রিলিজিয়াস সেন্টিমেন্টকে ইনক্লুড করার জন্য নিজের একটা এত বড় একটা অ্যাচিভমেন্ট উইচ ইজ সেকুলারিজম সেইটাকে ট্রেড করতে রাজি। হ্যাঁ, ইনক্লুড করার জন্য আপনি ইনক্লুড করেন, ইউ মেক ইট রিচার, ইউ মেক দ্য প্ল্যাটার বিগার। আপনি ওখানে আরেকজন মানুষের সুবিধা, আরেকজন মানুষের কি বলবো তার পেইন পয়েন্টকে অ্যাড্রেস করতে পারতেছে এরকম একটা মূলনীতি আপনি আনেন, কিন্তু ওয়াই রিপ্লেস দিস? সেইটা হচ্ছে আমার, এবং সেই রিপ্লেস করার কারণে যেটা হইতে পারে তার একটা হাইপোথেটিক্যাল আমি একটা সিচুয়েশন আমি বলছি, আই এম নট সেইং এরকম একটা সিচুয়েশন ঘটবে, কিন্তু আমরা তো জানি আমাদের সমাজে আমি কনস্টিটিউশনকে ভুলে যাই, আমি আমাদের সোশ্যাল সেকুলারিজমের অবস্থার কথা বলি। আমাদের সমাজে সেকুলারিজম অ্যাজ আ ভ্যালু ইট ইজ ডিক্লাইনিং, ইট ইজ ইন আ সাচ আ সিচুয়েশন যে আসলে সমাজে কোনো রিড্রেস নাই, there is no social redress। যদি কোনো সামাজিক পরিস্থিতিতে কেউ ধর্মীয় পরিচয় বা বাপদাদার ধর্মের এগেনস্টে গিয়ে কিছু করে সেখানে যদি সে ডিসক্রিমিনেটেড হয়, সেটার কোনো সামাজিক রিড্রেস নাই। কিন্তু তো যেখানে অলরেডি আমরা সামাজিকভাবে একটা বিভাজিত এবং জাতি, ধর্ম এই সমস্ত ফল্ট লাইনে বিভাজিত একটা সমাজে বসবাস করি, সেখানে আমার আকবারায় সংবিধানকে কেন আরো আমার সমাজের রিফ্লেকশন বানাইতে হবে? সংবিধান তো চলচ্চিত্র না যেটাকে আমার সমাজের রিফ্লেকশন হইতে হবে। সংবিধান আমাকে একটা ডিরেকশন দিবে যেটা একটা আইডিয়াল স্টেটে আমার রাষ্ট্রের একটা ডিজায়ার স্টেট,
আমার ডিজায়ার্ড স্টেট বলার সময় আমাকে কেন আমি এটাকে আসলে আমার সমাজের বর্তমান যে বাস্তবতা সেখানে অলমোস্ট নতি স্বীকার করে আমি সেই জায়গায় আসলে এই ভ্যালুটা আমি ছাড়বো। আর আরেকটা কথা আমি বলি, আমরা যখন এই মানে বিএনপি মানা করছে, বিএনপি চায় নাই, জামাত চায় নাই, জানাক চায় নাই, এগুলো আমরা যখন বলতেছি, আমরা কিন্তু সত্যিকার অর্থে আমরা কয়েকটা রাজনৈতিক শক্তি কি চাচ্ছে না চাচ্ছে, মানে রাজনৈতিক শক্তি আছেন কয়েকটা ব্যানারের নিচে অ্যারেঞ্জড হয়ে সেই অবস্থায় রাজনৈতিক শক্তি কি চাচ্ছে সেটা আমরা বলতেছি, কিন্তু আমরা কিন্তু সংখ্যালঘুদের কথা একবারও এই পুরো আলোচনায় একবারও আনিনি। সংখ্যালঘুদের একটা যে নিজস্ব একটা চাওয়া পাওয়া বা একটা ভয়েস আছে, তাদেরকে যদি আমি একটা গোষ্ঠী হিসেবে ধরি, which is completely reductionist, I understand, কিন্তু তাদেরকে যদি একটা গোষ্ঠী হিসেবে ধরি এবং তাদেরকে যদি আমি ধরি যে না এরা তো আসলে ওরকম জামাতের মতো বা বিএনপির মতো কোনো রাজনৈতিক দলের ব্যানারে নাই, তো ওদেরকে আমি আসলে এত পাত্তা না দিল, সেভাবে তো আমি আসলে দেখতে পারতেছি না, সেটা দেখার বাস্তবতায় তো আমরা নাই এবং অনেকদিন ধরে আমরা নাই। তো আমি একবারও ওই কনসিডারেশনটা আমি আনলামই না যে ওরা কি চাইতেছে সেটা ওরা কোনোভাবে ব্যক্ত করছে কিনা, বা আমরা যদি আমাদের সাইড থেকে একটা কনসার্ন দেখাই যে ধর্মনিরপেক্ষতাটা বাদ না দিলে আসলে ওদের জন্য হয়তো বা ভালো হইতে পারে, বা ওদের সাথে একটা ডায়ালগ করা হয়েছে কিনা বা ডায়ালগ করা হোক, সেই প্রপোজালটা কিন্তু আমাদের ভিতর থেকে আমরা কিন্তু আনলাম না আমাদের পুরো আলোচনাটার মধ্যে। তো সেটা আসলে ইট শোজ যে আসলে আমরা কিছু কিছু জায়গায় আসলে একদেশদর্শী এই অর্থে যে আমরা আসলে পলিটিক্যালি জিনিসটাকে, সংবিধান তো শুধু পলিটিক্সকে এনেবল করতেছে বা গেট কিপিং করতেছে তা না, সংবিধান তো আমাদের সামাজিক ইন্টারাকশন গুলাকে, ট্রানজাকশনের সম্পর্ক গুলাকেও কোনো না কোনো ভাবে রেগুলেট করতেছে এবং সেখানে দাঁড়াইতেছে। হ্যাঁ, সেখানে হয় হাতে তলোয়ার নিয়ে দাঁড়াইতেছে, নয় বন্দুক নিয়ে দাঁড়াইতেছে, নইলে পুলিশের হাত করা নিয়ে দাঁড়াইতেছে, কোনো না কোনো একটা রোল তো ওখানে আছে। ওই জায়গাটা কেন আমরা আলোকপাত করতে চাইতেছি না, বা আমরা কেন ভয় পাইতেছি, বা কেন আমাদের মনে হচ্ছে যে না ইটস প্রবাবলি সো, আমি ওই জায়গার এবং বহুত্ববাদের কথা আসলে কারা বলতেছে, আমরা সামাজিক পরিসরে কাদের মুখ থেকে এটা অতিরিক্ত শুনতেছি আজকাল? বহুত্ববাদের কথা কিন্তু আমাদের দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর মুখ থেকে শোনা যাইতেছে না, এটা শোনা যাইতেছে তাদের মুখ থেকে যাদের একটা লেজিট একটা আছে, ডিসগ্রান্টলড একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, এবং তাদেরকে নানাভাবে তাদেরকে সাইলেন্স করা হয়েছে সামাজিকভাবে, সত্যি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি তাদেরকে সাইলেন্স না করতে, তাদেরকে প্রোটেক্ট করতে গিয়ে আমি যদি আসলে সত্যিকার অর্থে যে একটা মানে সত্যিকার অর্থে একটা প্রোগ্রেসিভ দেশ যেদিকে যাইতে পারে সেই ডিরেকশনটা ঘুরায় আমি তার ডিরেকশনে যাওয়া শুরু করি এবং তাকে হাতে এটা তুইলা দেই, তাহলে মানে এটা আসলে হু ইজ উইনিং হিয়ার, মানে এক্স্যাক্টলি হোয়াট আর উই ট্রাইং টু অ্যাচিভ। আমি খুবই সরি, আমি চাচা ছোলা ভাবে কথাগুলো বলতেছি, চাচা ছোলা হওয়া ছাড়া তো উপায় নাই আসলে। ঠিক আছে, কিন্তু বর্ণালী এখানে আপনি যেটা বললেন বহুত্ববাদ শব্দটা কারা এনেছে অথবা কারা, যদি আপনি মিন করেন ধরেন বিএনপি কেউ আনে নাই, ইসলামিস্টরাও আনে নাই, এরা কিন্তু এই কথা বলে, ইসলামিস্টরা কিন্তু এই শব্দটাকে মানে খুব কনসাসলি রিসিভ করেছে যে এটার আন্ডারে যদি নাস্তিক ঢুকে পড়ে তাহলে এটাকে আমরা দেখতে নাস্তিক না, সুফিবাদী থেকে শুরু করে না, বহুত্ববাদ কথাটা সংবিধানে এখানে প্রস্তাবে আসার আগের কথা বলতেছি আমি, যে সময় আমরা ইনক্লুসিভ করতে গিয়ে মুখে, এবং ইনক্লুসিভ বলতে আসলে মূলত আমরা এটাই বুঝাইতে চাইতেছিলাম, ইনক্লুসিভ বলতে কিন্তু আমরা এটা বুঝাই নাই যে একদল লোক দাঁড়ায় আছে, কোনো একটা কমিটি আজকে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে বা হোয়াট এভার দে কল ইট, কমিশন গঠন হয়েছে, সেটার ছবিতে আমরা কিন্তু কখনো বলতেছি না যে এখানে ইনক্লুসিভ কোথায়, এখানে কোনো মেয়ে নাই, এখানে ইনক্লুসিভ কোথায়, এখানে মাত্র 2টা মেয়ে আছে, এখানে ইনক্লুসিভ কোথায়, এখানে কোনো আদিবাসী নাই, এখানে ইনক্লুসিভ মানেই হচ্ছে এখানে ভিজিবলি রিলিজিয়াস অ্যাডজেসেন্ট পিপল এখানে আছে কিনা। এন্ড রিলিজিয়াস অ্যাডজেসেন্ট বলতে আসলে ওই টোকেন হিসেবে ওই একটা ওই কোপিন পরা একটা লোক, আর আরেকটা হচ্ছে টোকেন হিসেবে দাড়ি টুপিওয়ালা একটা লোক। দিস ইজ এক্সট্রিমলি আই উড সে লো রেজলিউশন পলিটিক্স। লো রেজলিউশন পলিটিক্সে আটকায় থাকার একটা এক্সট্রা এক্সকিউজ আমরা এখানে পাইতেছি সেকুলারিজম বাদ দেওয়ার ভিতর দিয়ে। এটাকে আসলে মানে আমি আসলে স্ট্রংলি অপোজ করবো, আমি প্রথমে করছি, এটা করবো। আমরা এবার মনে হয় একটু আমাদের এই আলোচনাটা কিন্তু আমরা পরে আরেকদিন আরো একদিন বসতে হবে, অনেক সময় হয়ে গেছে। এমনি আমি জাস্ট একটা লাস্ট পয়েন্ট আমার মতো করে বলি, বর্ণালী যেহেতু বলছেন, আমি জাস্ট একটা আড়াই ঘন্টা হয়ে গেছে, এটা করে শেষ করি যে মানে সেকুলারিজম থাকলে আমি রাষ্ট্র
মানে বহুত্ববাদ থাকলে রাষ্ট্রের কাছ থেকে আমি পাবো না, মানে কি যেন ব্যক্তিগত পর্যায়ে কোনো প্রতিষ্ঠান যদি ডিসক্রিমিনেট করে ধর্মের ভিত্তিতে, সেটা বেসিক্যালি এখনকার সেকুলারিজম থাকার পরেও যে আমার 28 এবং 29 নাম্বার আর্টিকেল, হ্যাঁ, সেখানে কিন্তু রাষ্ট্র ধর্ম, লিঙ্গ এইসবের ভিত্তিতে, জাতি এইসবের ভিত্তিতে করবে না, ডিসক্রিমিনেট করবে না, এইভাবে আছে। ফলে এখনই এটা মানে যখন একটা প্রতিষ্ঠান লেভেলে যায়, ব্যক্তি লেভেলে যায়, তখন কিন্তু সেই ডিসক্রিমিনেশনটা চলতেছে। ফলে সেকুলারিজম থাকাতে কিন্তু এই প্রবলেমটা, থাকার পরে এই প্রবলেমটা হচ্ছে না। ফলে সেকুলারিজম থাকা বা না থাকার সাথে সম্পর্কিত না। আমি যদি সেই রাষ্ট্রের সেই জায়গাতে সেফগার্ডটা চাই, সেটা আমি এই 28-29-কে মানে সেখানে সেই জায়গা থেকে আমার প্রতিষ্ঠান লেভেলে বা ব্যক্তি লেভেলে আমার ডিসক্রিমিনেশন কিভাবে দূর করা সম্ভব, সেই ধারা কিভাবে আনা যায়, সেগুলো নিয়ে আমরা চিন্তা করতে পারি আর কি। হ্যাঁ, ফলে আমি মনে করি না এটা মানে সেকুলারিজম থাকা বা ধর্মনিরপেক্ষতা থাকা বা বাতিল হওয়া বা বহুত্ববাদ আসা না আসা এটার সাথে কোনো এর সম্পর্ক আছে। এটুকু বলে আমি শেষ করলাম। আমরা মনে হয় বিদায় নিতে পারি। ঠিক আছে, মতামত থাক। আজকে আমরা বোধহয় এই বিষয়ে ইয়েতে আসতে পারবো না, কোনো আসতে পারবো না, কিন্তু আমাদের শেষ করতে হবে আজকে। এটা প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। আমি রেকর্ডটা বন্ধ করে দিই নাকি? হ্যাঁ।